লুচ্চা বেটা, আমার ইজ্জত কেড়ে নিল রে। এখন আমি কাউরে মুখ দেখাবো কি করে? তোমার স্বামী তো, অন্য কেউ তো না। অন্য কেউ নিলেও ভালো হতো। মিম, কি বললি তুই? তোর উপর শুধু আমার অধিকার। তোর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তো চোখ তুলে ফেলবো। আমি মিমকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফ্রেশ হতে যাই। যাওয়ার আগে বললাম, রেডি হয়ে নাও, একসাথে অফিসে যাব। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মিম এখনো রেডি হয়নি। কি হলো, রেডি হচ্ছে না কেন? নাকি আমি রেডি করে দেবো? না, আমি রেডি হচ্ছি। মিম আর আমি দুজনে রেডি হয়ে অফিসে রওনা দিলাম। অফিসে যাওয়ার পর মিম আজকে শাড়ি পরে এসছে। শাড়িতে মিমকে অসম্ভব সুন্দর লাগছে। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, যেটা আমার একদমই সহ্য হচ্ছে না। সবাই এভাবে তাকিয়ে কি দেখছেন? যান সবাই নিজের কাজ শুরু করেন। আর শুনে রাখুন, ও হচ্ছে শান ইমরানের ওয়াইফ, তাই কাউকে যেন ওর দিকে চোখ তুলে তাকাতে না দেখি, মনে থাকবে? অফিসের সবাই তো আমার কথা শুনে অবাক। স্যার ম্যাডামকে বিয়ে করলো অথচ আমরা জানলাম না। জি স্যার, মনে থাকবে। মিম, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবে আমার কেবিনে। পারবো না। আমার রাগী চোখ দেখে মিম তার পুরো কথাটা শেষ করতে পারলো না। আমি বলছি পারবো তো পারবো, আনতেছি। চোখ এরকম করেন কেন? যাও। মিম কফি বানাতে বানাতে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। মিম, এক কাপ কফি আনো। কেন রে, আমি কি তোর চাকর নাকি শয়তান? কফি তোর মাথায় ঢেলে দিব। উগান্ডা থেকে উঠে এসেছিস মনে হয়। তোরে আবার উগান্ডায় পাঠিয়ে দিব, দেখিস। তুই জানিস আমি কে? তুই যদি ইমরান হোস তাহলে আমিও মিসেস ইমরান। তোকে আজ এমন কফি খাওয়াবো না, জীবনে আর কফির নাম নিবি না। কফি বানানো শেষ করা হলে মিম কফি নিয়ে এসে আমার কেবিনে আসে। এই নিন আপনার কফি। এক কাপ কফি বানাতে এত সময় লাগে? দাও। ধরেন। আমি কফিটুকু খেয়ে অবস্থা টাইট, বমি করতে করতে শেষ। মিম, এইটা কি কফি বানালে তুমি? কেন, স্বাদ হয়নি? আপনার জন্য, শুধু আপনার জন্য কত কষ্ট করে কফিটা বানিয়ে আনলাম। কি দিয়েছি জানেন? মরিচ, লবণ, আটা, ময়দা, তেজপাতা, গুঁড়া, রসুন, তিতা লেবু, তিতা তাতা। আর বলতে পারলো না। আমার দিকে চোখ যেতেই মিম কাঁপতে শুরু করলো। আমার চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে গেছে। আমি মিমের দিকে এগিয়ে যাই। এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মিম পিছুতে লাগলো। একসময় দেয়ালে মিমের পিঠ ঠেকে গেল। আমি মিমের কাছে এসেই মিমের দুই সাইডে দুই হাত রাখলাম। কফির ভিতর সবই ছিল, বাট মিষ্টিটা ছিল না। তো এখন মিষ্টিটা খেতে হবে। দেখুন, মিষ্টি খান আর চাই খান, আমাকে যেতে দিন, নইলে। মিমার কিছু বলার আগেই আমি মিমের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। আমি পাগলের মতো মিমের ঠোঁটে কিস করছি। আর মিম আপ্রাণ চেষ্টা করছে আমার থেকে নিজেকে ছাড়ার জন্য, কিন্তু পারছে না। খামচে কিলকুশি দিয়েও লাভ হলো না। না পেরে একসময় শান্ত হয়ে যায়। 5 মিনিট পরে আমি মিমকে ছেড়ে হাঁপাতে লাগলাম। মিমও হাঁপাচ্ছে। প্রতিদিন মিষ্টি বাদে কফি বানালে খারাপ না, এভাবে মিষ্টি খেয়ে নেব। মিম লজ্জা পেয়ে দিল এক দৌড়, আর তার কেবিনের দিকে গেল। পাইছে কি, যখন তখন কিস করবে? লুচ্চা একটা, তোর নামে কেস করব আমি। আমার ঠোঁট কি তোর সম্পদ নাকি যে যখন ইচ্ছা তখন কিস করবি? আমি নিজের কেবিনে বসে সিসিটিভিতে দেখছি আর আসছি। আমি মিমকে নিজের কেবিনে আসতে বললাম। মিম না চাইতে আবার আসতে হয়। কি জন্য ডাকছেন? খাবার প্রস্তুত করো, লাঞ্চ করব। আমি আপনার সাথে লাঞ্চ করব না। তোমাকে কি করতে বলেছে? আমার জন্য প্রস্তুত করো। পারবো না, নিজের খাবার নিজে প্রস্তুত করেন। মিম, তুমি কিন্তু আমার অবদ্ধ হচ্ছ। সকালবেলায় কিসের কথা কি বলে গেছো, নাকি এখন আবার কিস করব? না না, মনে আছে, দিচ্ছি দিচ্ছি খাবার। মিম খাবার রেডি করলো। আপনার খাবার প্রস্তুত, খেয়ে নেবেন। আমি যাই। যাই মানে? খাবার বেরিয়ে দিলে কি কাজ শেষ নাকি? খাওয়াই দিবে কে? কি? নিজের হাতে খান, আমি পারবো না। সত্যি পারবে না তো? হুম। ওকে, আমার আর কি করার। তুমি যেহেতু কিস খেতে চাচ্ছ, আমাকে তো দিতেই হবে। আমি চেয়ার থেকে উঠে মেয়েটার দিকে এগিয়ে যাই। মানে আমি কখন বললাম কিস খাবো? আমি তো বলছি, আমার কথা না শুনলে আমি তোমাকে কিস করব। এখন তুমি যদি যাচ্ছ। না না, কিস দিতে হবে না, আমি এক্ষুনি আপনাকে খাওয়াই দিচ্ছি। এই তো ভালো বউ আমার। মিম এক লোকমা করে খাবার তুলে দিচ্ছে আমার মুখে, আর মনে মনে আমাকে গালি দিচ্ছে। শয়তান কুত্তা, রাগে লোক একটা, কিস খোর। নিজের হাত রেখে আমার হাত দিয়ে খাবে? তোর হাত আমি ভেঙে ফেলবো, শুধু কিসের ভয় দেখাই। অন্যদিকে আমি খুব আরাম করে মিমের হাতে খাচ্ছি, আর মাঝে মধ্যে মিমের হাতে ছোট ছোট করে কামড় দিচ্ছি। এভাবে কামড় দিচ্ছেন কেন? রাক্ষস নাকি আপনি? কি করব, তোমার হাতে তো মিষ্টি যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঢং। আর কামড় দিলে খাওয়াই দিব না, বলে দিলাম। আমার খাওয়া শেষ হলে মিম চলে যেতে নিলে তাকে ডাকতে, এই যে ম্যাম, আমি কি যেতে বলেছি?
আমার কাছে এসুন। আপনি কিন্তু বলছেন আপনার কথা শুনলে কিস করবেন না। আমি কি বলেছি তোমাকে কিস করব? তুমি বুঝো না কেন? কাছে এসো। মিম কাছে আসলে আমি মিমের গালে একটা চুমু খাই। এটা কি হলো? আপনি না বললেন চুমু দিবেন না? আমি কখন বললাম চুমু দেবো না? আমি তো বলছি কিস দেবো না, তাই কিস না দিয়ে চুমু দিলাম। শয়তান, লুচু, চিটার একটা। সব তোমার বর। জানি, তাই তো বিপদে আছি। আর শোনো, তুমি এক্ষুনি এখানে বসে লাঞ্চ কমপ্লিট করবে, নো এক্সকিউজ। হুম। মিম আমার কেবিনে বসে লাঞ্চ কমপ্লিট করলো। অফিস শেষে আমি মিমের কেবিনে যাই। ইস, আমার বউটা দেখি কাজ করতে করতে একেবারে শেষ। আপনি আমার কেবিনে? আমার অফিস, আমি যে কোনো সময় যেখানে খুশি যেতে পারি। সেটাই। আচ্ছা চলো বাসায় যাব। আপনি যেভাবে বলছেন মনে হয় আমি আপনার সাথে যাব। আমার বউ তো আমার সাথে যাবে। শয়তান শুধু বউ বউ করে। কি হলো, চলো। মিমের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে এলাম। কি করছেন কি? হাত ছাড়ুন। গাড়িতে ওঠো। না, আমি রিক্সা দিয়ে যাব। এই রিক্সাওয়ালা মামা, এদিকে আসেন। রিক্সাওয়ালা মামা আসলে আপামনি কই যাবেন? মিম কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, আরে মামা কোথাও যাবে না, আপনি যান। বউটা আমার সাথে রাগ করেছে, তাই আমার সাথে যেতে চাচ্ছে না। আচ্ছা মামা, একটা ভালো উপদেশ দেন তো, কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়? ও, এই ব্যাপার। বাসায় নিয়ে একটু বেশি করে আদর যত্ন ভালোবাসা দিন, রাগ পানি হয়ে যাবে। ওকে মামা। মিম চোখ রাঙিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। রিক্সাওয়ালা মামা চলে গেল। গাড়িতে ওঠো। বলছি না আপনার সাথে যাব না, আমি হেঁটেই যাব। মিম হাঁটা ধরলো। আমি দৌড়ে এসে মিমকে হুট করে কোলে তুলে নিলাম। মিম তো কোল থেকে নামার জন্য লাফালাফি করছে, কিন্তু নামতে পারছে না। নামার জন্য আমার বুকে কয়েকটা কিল ঘুষিয়ে মারলো, কিন্তু লাভ হলো না। এত লাফালাফি করছো কেন? লাফালাফি বন্ধ করো, না হলে নিচে ফেলে দেবো। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। কুত্তা, শয়তান, ডেভিল, তোর মুখে আমি কালি মাখবো। কথায় কথায় শুধু ধমক দেয়। কোন দিন যে তোরে আমি পিটিয়ে সোজা করে ফেলি আল্লাহ জানে। রাস্তার লোকজন সিটি বাজে এই দৃশ্যটা দেখছে আর বলছে, ভাই চালিয়ে যান। ওয়াও, রোমান্টিক কাপল। আমি মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে মিম লজ্জায় কিছু বলতে না পেরে আমার বুকে মুখ লুকালো। বাসায় মিম মুখ ভার করে বসে আছে। কি হলো, আমার বউটার মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছে কেন? আমার মুখ আমি যেমন ইচ্ছা তেমন রাখি, তাতে আপনার কি? আমারই তো সব। আমার বউ মুখ ভার করে বসে থাকবে, আর আমি তার জামাই হয়ে কিছু বলবো না? তা কি করে হয়? ঢং ঢং দেখে বাঁচি না, গা জ্বলে যায়। আচ্ছা থাক, এসব কথা বাদ দাও। খিদে লাগছে, তাড়াতাড়ি রান্না করো। পারবো না আমি রান্না করতে। তবে তোমার জন্য এক চকমকে অফার আছে। আমার কোনো অফার লাগবে না। আরে শোনো না, অফারের মেয়াদ কিন্তু 1 ঘন্টা। কি? আচ্ছা অফারটা বলি শোনো। অফারটা হলো আজকে আমি রান্না করব। সত্যি? তবে অফারের রেটটা বলি। কি, আপনার কি টাকার অভাব যে আমার কাছে রেট চাচ্ছেন? আর আমি কি টাকার কথা বলছি নাকি? তাহলে? কিস। তুমি আমাকে নিজে থেকে কিস করবে, তাহলে আমি তোমাকে সব রান্না করে খাওয়াবো। কি? ইম্পসিবল। তাহলে আর কি, রান্নাটা তুমি করো। কিস না দিলে হয় না? না গো না, হয় না। আচ্ছা কিস দিব। সত্যি? রান্নাটা করেন, যান। ওকে মাই লাভ, আমি এক্ষুনি যাচ্ছি। মনে করছে আমি সত্যি সত্যিই কিস দিব। আহারে, আমার জামাইটা কত আশায় নিয়ে রান্না করতে গেল কিস পাওয়ার আশায়, কিন্তু বেচারা তো জানে না তার বউটা কি জিনিস। কিস তো দূরের কথা, আজকে রুমেই যাব না। অন্যদিকে আমি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আর এদিকে মিম পায়ের ওপর পা তুলে আরামসে টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে। আমার রান্না শেষ হলে আমি আজকে নিজে খাবার পরিবেশন করলাম এবং মিমকে খাওয়ার জন্য ডাকলাম। মিম আসলে সব খাবার রেডি মাই লাভ, খেয়ে দেখো কেমন হলো। খাচ্ছি। মিম একটা একটা করে সব খাবার টেস্ট করছে, প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে। মিম ভাবলো খাবার খারাপ হয়েছে বলে আমাকে কতক্ষণ যাতা শোনাবে, কিন্তু পরক্ষণে মনটা পাল্টে গেল। খাবারটা ভালোই হয়েছে। সত্যি? হুম। মিম আর আমি দুজনে একসাথে মিলে ডিনার কমপ্লিট করলাম। কি হলো, এখনো রুমে আসছে না কেন? নাকি কিস দেওয়ার ভয় অন্য করে লুকিয়ে আছে? যাই গিয়ে দেখি কোথায়। আমি রুম থেকে বের হয়ে প্রত্যেকটা রুমে মিমকে খুঁজলাম। একটা রুমে পেয়েও গেলাম, কিন্তু রুমের দরজা ভেতর থেকে আটকানো। মিম, আমি জানি তুমি এই রুমে আছো, প্লিজ রুমে চলে আসো। শালা ঠিকই চলে আসছে আমাকে খুঁজতে। আজকে আমি এই রুমেই ঘুমাবো, আপনি যান। আচ্ছা তোমাকে কিস দিতে হবে না, তবু আমার সাথে রুমে চলো। কুত্তা, কামড়িয়েছি তো আপনার কথা শুনবো। তুমি যদি না আসো আমি আমার হাত কেটে ফেলবো। কাটেন, আমার কি। তবুও খুলবে না? ওকে, হাত কাটছি। মিম আর কোনো সারা শব্দ পেল না।
সত্যি সত্যি হাত কেটে ফেলবে নাকি? ওনার কোনো বিশ্বাস নাই, কাঁদতেও পারে। যাই দেখি। মিম রুম থেকে বের হয়ে আমার রুমে আসলো। রুমে এসে মিম অবাক, আমি সত্যি সত্যি হাত কেটে ফেলেছি। হাত থেকে রক্ত পড়ছে। মিম দৌড়ে আসলো আমার কাছে। এই কি, আপনি কি করছেন? পাগল হয়ে গেলেন নাকি? কই কি করলাম? হাত কাটলেন কেন? আমার হাত আমি কেটেছি, তোমার কি? সেটাই, আপনার কি? আপনার যা ইচ্ছা তাই করেন। মিম আমার হাত নিজের কোলে নিয়ে ব্যান্ডেজ করে দিল। আমি বাধা দিতে চাইলে, আর ব্যান্ডেজ করা লাগবে না, ঠিক হয়ে যাবে। দেখছি তো কি ঠিক হবে? কিভাবে রক্ত পড়ছে? রক্ত বেশি হয়ে গেছে, পড়তে দাও। চুপ, একটা কথাও না, না হলে এবার হাত ভেঙেই দিব। ব্যান্ডেজ করে শেষেই চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন, একদম উঠবেন না। আমি কাজ শেষ করে আসছি। তুমি আমার সাথে ঘুমাবে? তা নয় তো কি, এতক্ষণ তো আপনার সাথে ঘুমাবো না বলেছিলাম। হাত কেটে মহৎ কাজ করে ফেলেছেন। মিম কাজ শেষ করে রুমে এসে দেখে আমি চোখ মেলে শুয়ে আছি। কি হলো, ঘুমাচ্ছেন না কেন? তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে না। জানি তো, লুচুগিরি করার চিন্তা। মিম আমার পাশে এসে আমার দিকে পেট দিয়ে শুয়ে আছে, আর আমি তো কিছু বলতে পারছি না। মানুষ যে এরকম একটা চিটার হয় আমি বুঝি না। কথা দিয়ে কথা রাখে না। আমি হলো তো যে কোনো উপায় যেভাবে হোক কথা রাখতাম। মিমের কোনো রেসপন্স নেই। কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খাওয়ালাম, কোথায় একটু জামাইকে আদর্শ করবে তা না, পরে একটা শাকচুনির মতো আচরণ করে। আর কি করছো? হাতে ব্যথা পাবো তো। পাইলে পা, আমি শাকচুন্নি, আমাকে সায়স্তা করবি? আমি চিটার না। মিম তো রেগে রণচণ্ডী রূপ ধারণ করলো। মিম আমাকে তার নরম হাত দিয়ে আরও কয়েকটি কিল বসিয়ে দিল। আমি মিমের হাত ধরে মিমকে বিছানায় ফেলে দিয়ে মিমের উপর নিজের সব ভর দিয়ে দিলাম। কি ম্যাডাম, এত মারছেন কেন? এমনিতে আপনার জন্য হাত কেটে ফেলেছি, এখন আবার কোথায় আদর করবেন তা না, মেরে বস্তা বানিয়ে ফেলছেন। আমার নিঃশ্বাস মিমের মুখের ওপর পড়ছে। মিমের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমিও কেমন যেন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম। আমি মিমের রসালো নরম ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিলাম। আমি ইচ্ছে মতো মিমের ঠোঁটে চুমু দিচ্ছি। মিম বাধা দিতে চাইলেও কেন যেন বাধা দিতে পারছে না। প্রায় 10 মিনিট আমার আর মিমের কিসিং মোমেন্ট চললো। মিম তো ঠান্ডায় বরফ হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। খুব মিষ্টি। মিম, তোমার এই ঠোঁটগুলো এত মিষ্টি কেন? তোমার ঠোঁটগুলো আমাকে খুব কাছে টানে। মিম তো এসব কথা শুনে লজ্জায় পারে না মাটির নিচে ঢুকে যেতে। আমি মিমকে বুকে নিয়ে জড়িয়ে ঘুমে যাই। মিম চাইলেও বাধা দিতে পারে না, কারণ আমি তার কোনো কথা শুনবো না, সে জানে। মিম আর কোনো কথা না বলেই আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা মিম ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে আছে। আমি আসলাম ব্রেকফাস্ট করতে। মিম, আজকে আমরা অফিসে যাব না। কেন? আজকে আমার বউকে নিয়ে সারাদিন ঘুরবো। দরকার নেই, আমি অফিসেই যাব। এই, আমি বলছি না ঘুরবো, তো ঘুরবোই। বেশি কথা বললে কিন্তু এখনই কিস দিয়ে দেবো। হারামি একটা, শুধু কিস কিস করে। তোর ঠোঁটে আমি পাতিলের কালি মাখবো, কিস তোর মাথায় খাওয়াবো, লুচু একটা। কিছু বলছো না কেন? কি বলবো? সেটাই, যাও গিয়ে রেডি হও। নাকি আমি, আপনি কি? মানে আমি তোমাকে রেডি করে দেই? না না, দরকার নেই, আমি যাচ্ছি। পাগলি গাড়তেরে বউ আমার, কোনো কথা শুনতে চায় না। মিম আর আমি পাশাপাশি রিক্সায় বসে আছি। মিম বোরখা পরেছে, অবশ্যই আমি পড়তে বলেছি, কারণ আমি চাই না আমার বইয়ের সৌন্দর্য আমি চাই অন্য কেউ দেখুক। মিম তো বোরখাতে অসম্ভব সুন্দরী লাগছে, আমিও কম কিসে। নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো সব খাড়া, একেবারে ফিল্মের নায়কের মতো। রিক্সায় একটা পারফেক্ট কাপল ঘুরছে, আর আমাদের দেখে রাস্তার ছেলেমেয়েরা হিংসে জ্বলছে। ইস, এমন একটা হাজবেন্ড জামাই যদি আমার হতো। ইস, এমন একটা কিউট বউ যদি আমার হতো। আমি তো ছেলেদের কথা শুনে রাগে ফুলছি, আর মেয়েদের কথা শুনে মুসকে মুসকে হাসছি। অন্যদিকে মিম ছেলেদের কথা শুনে এমন একটা ভাব ধরলো যেন গর্বে তার বুক ফুলে গেছে, আর মেয়েদের কথা শুনে পারছে না যেন রিক্সা থেকে নেমে মেয়েদের কয়েকটা ঝাড়ি দিতে। মিম তো আমাকে ভালোবাসে না, তাহলে মেয়েদের কথা শুনে তার খারাপ লাগে কেন? সে কি আমাকে ভালোবাসতে শুরু করেছে নাকি? সে নিজেও বুঝতে পারছে না। আমি মিমের বাহুতে হাত দিয়ে নিজের কাছে টেনে আনলাম। কি হচ্ছেটাই কি? রাস্তাঘাটে কি কি শুরু করেছেন? সবাই দেখছে তো। না ধরলে তো আমার বউটা ব্যথা পাবে, আর সবাই দেখলে কি হবে? আমি কি অন্য কারো বউকে ধরেছি নাকি? আমি তো নিজের বউকে ধরছি। ঢঙের কথা শুনলে গা চলে যায়। এগুলো ঢং না বউ, এগুলো ভালোবাসা। বেশি ভালোবাসি তো তাই বোঝো না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। তুমি চাইলে আমার কাঁধে মাথা দিতে পারো। দরকার নেই। মিম আর আমি দুজনেই চুপ। রিক্সা চলছে তার আপন গতিতে। আজকের আবহাওয়াটা অন্যরকম। মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হিম হিম বাতাস। এই বুঝে আকাশ ছিদ্র হয়ে বৃষ্টি নেমে এলো। রিক্সা থেকে নেমে আমি মিমের হাত ধরে একটা পার্কে ঢুকলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই কোনো না কোনো ছাউনির নিচে আশ্রয় নেবার জন্য দৌড়াচ্ছে। আমি মিমের হাত ধরে এক দৌড় দেব,
কিন্তু পারলাম না, কারণ মিম আসছে না। কি হলো, আসছো না কেন? ভিজে যাচ্ছি তো। আমি বৃষ্টিতে ভিজবো। মাথা খারাপ নাকি? বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, চলে আসো। না, জ্বর আসবে না, আমি ভিজবো। এই বলে মিম পার্কের খোলা জায়গায় এক দৌড় দিল। মিম বৃষ্টিতে ভিজছে, ভিজছে কি সোজা বাচ্চাদের মতো লাফালাফি করছে। আমি মুগ্ধ নয়নে মিমকে দেখছি। আমি আজকে যেন নতুন রূপে দেখলাম মিমকে। মিমের ঠোঁট বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়ছে। আমার চোখ যেতে আমার মধ্যে এক অন্যরকম নেশা কাজ করছে। আমি মিমের দিকে এগিয়ে গেলাম। মিমের কাছে গিয়ে মিমের দুই গালে হাত রাখলাম। মিম তো বুঝতেই পারছে না কি হচ্ছে তার সাথে। আমি হঠাৎ করে তার কাছে গেলাম, তার গায়ে হাত রাখলাম। আমি হঠাৎ করে মিমের গালে চুমু খেলাম। কি করছেন কি? দেখছে না সবাই তাকিয়ে আছে? আমি চারদিকে তাকালাম। এখানে অনেক মানুষ, অনেক কাপল আছে যারা আমাদের দিকে তাকিয়ে আছে। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। আমি ওখান থেকে একটু চলে আসলাম। ইনি কি করতে চাইছে কি? এসে কোটটা নিলাম। কোট নিয়ে আবার মিমের কাছে গিয়ে মিমের কোমর ধরে নিজের কাছে আনলাম। কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? চুপ, একটা কথাও না। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। আমি কোটটা নিজের আর মিমের মাথার উপর দিয়ে নিজেদেরকে ঢেকে ফেললাম। এখন তো আর কেউ আমাদের দেখছে না। মামা মানে? আমি কিছু না বলেই মিমের রসালো ঠোঁটে নিজের ঠোঁট আস্তে করে বসিয়ে কিস করতে লাগলাম। মিম তো আমার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। যারা আশিকি টু হিন্দি মুভিটা দেখেছেন তারা দৃশ্যটা কল্পনা করেন। কোটের ওপর দিয়ে ঝিঝির বৃষ্টি পড়ছে, আর কোটের ভিতরে একজোড়া কবুতর তাদের ভালোবাসা আদান প্রদান করছে, যা অন্য কেউ দেখছে না, শুধু তারাই অনুভব করছে। প্রায় 2 মিনিট ধরে কিস চললো আমার আর মিমের মধ্যে। মিমকে ছেড়ে কোট সরিয়ে ফেললাম। মিম তো লজ্জায় কিছু বলতেই পারছে না। আমি তাকে এভাবে কিস করবো সে ভাবতে পারিনি। সেও যে কোনো বাধা দিতে পারলো না। মিম কাঁপছে। আমি মিমের কাছে এসে মিমের শরীরটায় কোট পরিয়ে দিলাম। আমি হুট করেই মিমকে কোলে তুলে নিলাম। এবার আরও মিম কিছুই বলল না। আমার চোখের দিকে মিম তাকিয়ে আছে। আমার মুখ বেয়ে বেয়ে বৃষ্টির পানি মিমের মুখে পড়ছে। মিমের মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো। মিম ভয় পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। চারদিক থেকে সিটি বাজানো হচ্ছে। সবাই খুব উৎসাহী হয়ে এই রোমান্টিক দৃশ্যটা দেখছে। ওপর থেকে বৃষ্টি হচ্ছে আর সাইডে থেকে মানুষের সিটি বাজানো। এ যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। সবাই তো বলা বলি করছে সিনেমায় তো এরকম রোমান্টিক দৃশ্য হয় না। অনেকে এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করতেও বলেনি। অনেক কাপল আছে যারা এই দৃশ্যটা দেখে হিংসায় জ্বলছে, যা তাদের চেহারায় বলে দিচ্ছে। আমি মিমকে কোলে নিয়ে বাইরে চলে আসলাম এবং মিমকে গাড়িতে নিয়ে বসালাম। আমিও গাড়িতে গিয়ে বসলাম। আস্তে আস্তে পার্কটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। মানুষের কোলাহল সম্পূর্ণ কমে গেছে। যেখানে কিছুক্ষণ আগে এক রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়েছিল, গাড়ি চলছে তার আপন গতিতে। মিম গাড়িতে বসে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মুহূর্তের কথাগুলো ভেবে ব্লাশিং হচ্ছে, আর আমি লুকিয়ে লুকিয়ে মিমের ব্লাশিং হওয়া দেখছি আর মুসকে মুসকে হাসছি। বাসায় এসে মিম আর আমি দুজনে ফ্রেশ হতে চলে গেলাম। দুজনে একসাথে ডিনার করে ঘুমের দেশে পাড়ি জমালাম। আগামীকাল হয়তো নতুন এক সকাল হবে, নতুনভাবে আমরা সবকিছু শুরু করব। কিন্তু আজকের এই মুহূর্তের কথা মিম আর আমি কেউই বলতে পারবো না, বলতে পারবে না যারা সেখানে উপস্থিত ছিল। সকালবেলা অফিসে মিম আমার কেবিনে আসো তো। আসতেছি। মিম আমার কেবিনে এসেই, তোমার আবার আসতে অনুমতি লাগে নাকি? স্যারের রুমে আসলে তো অনুমতি নিয়েই আসতে হয়। বেশি স্যার স্যার করো না, পরে কিন্তু বুঝো কিস করে দেব। জানি, আপনি শুধু এটাই পারেন। এখন কি জন্য ডাকছেন সেটা বলেন। ও হ্যাঁ, এই ফাইলটা এক্ষুনি সম্পূর্ণ করে দাও। কোথায় যাচ্ছ? কোথায় আবার? আমার কেবিনে। তোমার কেবিনে যেতে হবে না, এখানে বসে কাজটা সম্পূর্ণ করো। আমি আবার কেবিন রেখে আপনার এখানে কাজ করব কেন? আমি চাই। তুমি কিন্তু কথা অমান্য করছো। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি কিস করে দেব। খাটাস ডেভিল একটা, শুধু কিসের কথা বলে ব্ল্যাকমেইল করে। মিম নিজের কেবিনে না গিয়ে আমার কেবিনে বসে কাজটা সম্পন্ন করছে। আমি তাকিয়ে তাকে মিমকে দেখছি। আসলে এখন মিমকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি চাই সবসময় মিম আমার পাশে থাকুক। তাই তো বুদ্ধি করে কাজের অজুহাতে তাকে নিজের কেবিনে নিয়ে এসেছি। বাতাসে মিমের চুলগুলো উঠছে, ঠোঁট দিয়ে কলম কামড় দিয়ে কাজ করছে। এই কলমটার উপরেও আমার খুব হিংসা হচ্ছে। আমার কাছে মিমের সব রকম রূপই দারুণ লাগে। এই ফাঁকে আমি চাইলে মিমকে কিছুক্ষণ জ্বালাতে পারি। মিম, জি। আমাকে এক গ্লাস পানি দাও তো। এই নিন। দাও, ওইখান থেকে ফাইলটা এনে দাও তো। ধরেন। মিম দেখো তো আমার চোখে কি পড়েছে, আমি তাকাতে পারছি না। ও ও নেই তাই না? মিম আমার ফোনটা পাচ্ছে না, একটু খুঁজে দাও তো। মিমের আর বুঝতে বাকি নেই আমি তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছি। মিম অগ্নি চোখে আমার দিকে তাকালো। মোবাইলটা টেবিলেই আছে দেখেন।
ও তাই তো, খেয়াল করিনি। মিম কাজ করতে গেলেই আমি এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এটা করো ওটা করো, কিছু পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি বলেই মিমকে জ্বালিয়ে মারি। মিম তার রাগটা আর কন্ট্রোল করতে পারলো না। সে দৌড়ে এসে আমার চুল টেনে ধরলো। ঘটনাটা হঠাৎ ঘটে যাওয়ায় আমি তো হা হয়ে গেলাম। মিম তো ইচ্ছে মতো আমার চুল টানছে। মিম কি করছো? ব্যথা পাচ্ছি তো, চুল ছিঁড়ে ফেলবে নাকি? চুল ছিঁড়েই ফেলবো? আমাকে ইচ্ছে করে জ্বালানো? কোথায় জ্বালালাম? চুল ছাড়ো, চুল উঠে যাবে তো, তখন আবার সবাই তোমাকে টাকলুর বউ বলবে। বললে বলুক, তবুও ছাড়বো না। আমি কোনোভাবে মিমের থেকে আমার চুল ছাড়াতে পারছি না, তাই আমি কোনো কথা না বলেই হঠাৎ করে মিমের কোমরে হাত দিলাম। মিমের কোমরে আমার হাত পড়তেই মিমের শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। মিমের হাত আস্তে আস্তে চুল থেকে নেমে গেল। মিম তো এই সুযোগই খুঁজছিল। আমি মিমের কোমর ধরে মিমকে একটানে নিজের কোলে বসালাম। মিম তাল সামলাতে না পেরেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরে মিমের হুঁশ আসলো। কি করছেন কি? ছাড়ুন। না, ছাড়বো না। কেন ছাড়বেন না? তখন যে আমি বলেছিলাম ছাড়তে, তখন ছাড়ছিলে। আচ্ছা, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। না, তা তো হবে না। আমি হঠাৎ করে মিমের গালে চুমু খেলাম। আবেশে মিমের চোখ বন্ধ হয়ে গেল। মিমের ঠোঁট কাঁপছে। আমি মিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশাবো এমন সময় আমার ফোন বেজে উঠলো। ফোনের শব্দে মিমের হুঁশ আসলো। সে আমাকে ধাক্কা দিয়ে এক দৌড় দেয়। আর কি লজ্জা, কি লজ্জা! শালার ফোন আসার আর সময় পেলে না, এক্ষুনি আসতে হলো। আমার রোমান্টিক মুডটাই নষ্ট করে দিল। মন চাইতেছে তোরে। আমি ফোন ধরলাম। হ্যালো। আসতেছি। আমি মিমের কেবিনে গেলাম। মিম, চলো আমার সাথে। কোথায়? একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হঠাৎ করে? এটা হঠাৎ করে ঠিক হয়েছে। আচ্ছা, চলেন। মিম আর আমি দুজনে মিটিং রুমে পৌঁছে গেলাম। হ্যালো। হ্যালো, মিটিংটা শুরু করা যাক। পুরো মিটিং রুমে রিশাদ মিমের দিকে তাকিয়েছিল, যেটা মিম আর আমি দুজনেই খেয়াল করলাম। আমি তো পারি না রিশাদের চোখ দুটো তুলে ফেলতে। মিটিংটা ভালোভাবে শেষ হলো। ডিলটাও ফাইনাল হলো। কংগ্রাচুলেশন। সেম টু ইউ। রিশাদ মিমের দিকে হাত বাড়ালো। শালা লুচ্চা, মিটিং রুমে পুরোটাই সময় আমার দিকে হা করে তাকিয়েছিলি, এখন আবার হাত ধরতে চাস? কত সাহস! রিশাদ মিমের দিকে হাত বাড়ালো। আমি হাত বাড়িয়ে রিশাদের সাথে হ্যান্ডশেক করলাম। মিমের সাথে মেলাতে দিলাম না। রিশাদের এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। মিম, চলো যাই। হুম। এই সুন্দরীকে তো আমার চাই, যে কোনো কিছুর বিনিময় হলেও আমার এই মেয়েকে চাই। মিম আর আমি দুজনে অফিস থেকে বাসায় চলে আসলাম। মিম, আজকে বাইরে থেকে খাবার অর্ডার করি। আজকে তোমাকে অনেক টায়ার্ড লাগছে, তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না। আচ্ছা, অর্ডার দিন। মিম আর আমি দুজনেই অর্ডার করা খাবারগুলো দিয়ে ডিনার সেরে নিলাম। ঘুমানোর সময়, আচ্ছা মিম, তুমি কি এখন আমাকে ভালোবাসতে পারো নি? আপনাকে ভালোবাসার মতো আপনি কি কিছু করেছেন? কিছুই করিনি। কি করেছেন বলেন? না, কিচ্ছু করিনি। ঘুমাও। হুম। তারপর মিম আর আমি দুজনেই ঘুমের দেশে পাড়ি জমালাম অফিসে। হ্যালো। আরে রিশাদ খান, তুমি এখন আমার অফিসে? এমনি আপনাদের দেখতে এলাম। আমাদের দেখতে এলে নাকি অন্য কিছু? না না, অন্য কিছু না। ও আচ্ছা, আপনার ওই পিএটার কেবিন কোনটা? কেন, ওকে দিয়ে কি কাজ? না তেমন কিছু না, এমনি বলেন কোনটা। ওইটা। ধন্যবাদ। রিশাদ মিমের সাথে কথা বলে চলে গেল। মিম ও রিশাদ এসে কথা বলছিল, যেটা আমি নিজের কেবিনে সিসিটিভিতে দেখছিলাম। আমি তো বহু কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করেছি। অফিস টাইম শেষে আমি মিমের কেবিনে গিয়ে দেখি মিম নেই। ম্যানেজার, মিম কোথায়? ম্যাডাম তো কিছুক্ষণ আগে চলে গেছে। কি, ওর এত বড় সাহস আমাকে না বলে একলা চলে যায়? বাড়িতে এসেই মিম মিম। কি হলো, এভাবে চিৎকার করছেন কেন? তুমি আমাকে না বলে একা চলে এসছো কেন? সব কিছু আপনাকে বলতে হবে কেন? আমার কি স্বাধীনতা নেই? স্বাধীনতা অবশ্যই আছে, আমি তোমার স্বামী, আমাকে একবার বলে যেতে। আমি মানি না আপনাকে স্বামী। আমি এই কথা শুনে রাগ কন্ট্রোল করতে পারলাম না। মিমকে কষে একটা থাপ্পড় মারলাম। মিম তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তুমি মানলেও আমি তোমার স্বামী, না মানলেও আমি তোমার স্বামী। ইমরানের কাছ থেকে তোর নিস্তার নেই, আজীবন আমার সাথেই তোকে থাকতে হবে। মিম নিচে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ওইভাবে চোটটা না দিলেও পারতাম। বর্ষাকালটা তো লাল হয়ে গেছিল দেখলাম। এখন জানি না কি করে, দেখে আসি। নিজেকে দেখলাম ও সেখানে নেই। বারান্দায় গিয়ে খুঁজলাম, দেখলাম সেখানে বসে কাঁদতেছে। আমার বুকে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হলো। আমি মিম বলে ডাক দিলাম। মিম চুপ করে আছে। আই এম সরি মিম, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, তারপরে তুমি আমার সাথে এমন করো। আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? মিম চুপ করে আছে। থাক, ভালোবাসতে হবে না,
কিন্তু আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। মিম এবারে চুপ করে আছে। ডিনার করেছো? নিশ্চয় করনি। আমি কিছু না বলে কিচেন থেকে 1 প্লেট খাবার নিয়ে আসলাম। মিম হা করো। আমার খিদা নেই। চুপ, হা করো, কোনো কথা নয়। বলছি তো আমার খিদা নাই। এখন যদি খাবার না খাও তাহলে কিন্তু আমি তোমাকে এক্ষুনি কিস করে দেব, তাই ভালো ভালো খাবার খাও। মিম আর কিছুই বললো না, কারণ সে জানে এখন যদি সে সত্যি না খায় তাহলে আমি তাকে কিস করব। মিম খাচ্ছে আর আমার চেহারার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়েও না বউ, নজর লেগে যাবে। আমার বইয়েই গেছে আপনার দিকে তাকাতে। তারপর মিমকে খাইয়ে আমি কোলে করে মিমকে ওপরের রুমে নিয়ে আসলাম। এভাবে চলছিল দিনকাল। শাসন, যখন তখন কিস করা, সবকিছু এখন মিমের অভ্যাস হয়ে গেছে। আমার প্রতি মিমের ভালো লাগা কাজ করছিল। মিম হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। মিম, আজকে অফিস শেষে বাইরে ডিনার করব। হুম আচ্ছা চলো অফিসে যাই। চলেন। ওয়েট, আমি কিছু না বলেই মিমকে নিজের কাছে টেনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। মিম তো কিছুই বুঝতে পারেনি কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ পর মিমকে ছেড়ে দিয়ে, এবার চলো। কি করলেন এটা? কি করলাম বুঝেন না? ঢং। মিম গাড়ির দিকে হাঁটা ধরলো। তারপর আমরা অফিস এসে বাইরে ডিনার করে নিলাম। ডিনার শেষে আমরা বাড়িতে চলে আসলাম। মিম শুতে গেলে আমি জোর করেই মিমের ঠোঁটে কিস করতে থাকি। মিম বাধা দেয় না, কারণ জানে বাধা দিলে লাভ হবে না। অবশেষে ছাড়া পেল। এভাবে হুটহাট করে কিস করেন কেন? বিরক্তকর ব্যাপার একটা। কেন, তোমার ভালো লাগে না? না, লাগে না। আমি কোনো কথা বললাম না, মিমে বলল না। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ব্রেকফাস্ট করে দুজনে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে, মিম একটু আমার কেবিনে আসো তো। আসতেছি। কিছুক্ষণ পর, কি হলো? আমার কেবিনে আসতে লাগে 1 মিনিট, এখন 5 মিনিট হয়ে গেছে, এখন আসছে না কেন? যাই তো কি দেখে আসি। আমি মিমের কেবিনের দিকে হাঁটা ধরলাম। গিয়ে যা দেখলাম নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। একটা ছেলে মিমের হাত ধরে কথা বলছে। মিম কিছু বলছে না। আমি গিয়ে ঠাস করে ছেলেটার গালে একটা থাপ্পড় বসিয়ে দেই। ছেলেটা শার্টের কলার ধরে, তোর সাহস হয় কি করে আমার মিমের হাত ধরার? আমি ছেলেটাকে আরেকটা থাপ্পড় মারতে যাব? মিম আমার হাত ধরেই আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কি শুরু করছেন? একে তো জোর করে বিয়ে করেছেন, আবার আমি কারোর সাথে কথা বলতেও পারবো না। তা কি করে হয়? আমার সাথে এরকম করছেন কেন? আপনি চলে যান এখান থেকে। আমি কিছু না বলে কেবিন থেকে চলে গেলাম। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, আমি নাকি তাকে জোর করে বিয়ে করেছি। এত ভালোবাসি, তারপরে এই কথাটা বলতে পারলো। আসলে সত্যি, জোর করে আর যাই হোক, কারো ভালোবাসা পাওয়া যায় না। থাক মিম, তোমাকে আমি মুক্ত করে দেব। আর তোমাকে কষ্ট পেতে হবে না, আর তোমাকে জ্বালাবো না আমি। অফিসে, মিম, তুই এটা কি করলি? ওনাকে তোর থাপ্পড় মারা উচিত হয়নি। তো কি করব? না জেনে শুনে তোকে থাপ্পড় মারলো, তোর তো কোনো দোষ নেই। তবুও নিজের ভালোবাসার মানুষের হাত ধরলে এমনটা সকলেরই লাগে। আসলে তখন কি যে হয়ে গেল বুঝতে পারিনি। থাক, পরে সরে বলে নিব। তাই করিস। রাত 10টা বাজে, এখনো তিনি আসছেন না। নিশ্চয়ই তখনকার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছে। রাত 10টা 30, কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই উনি এসেছে। মিম এক দৌড়ে দরজা খুলে দিল। আমার দিকে উঠতে যাবে, কিন্তু এ কি, আমার মুখ থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে। ভাবছে যে নিশ্চয়ই নেশা করেছি। আপনি নেশা করেছেন? করেছি। সরো, ভেতরে যাব। আমি ভেতরে ঢুকি হেলে দুলে। নেশার কারণে এদিক ওদিকে কাত হয়ে পড়ে যাচ্ছিলাম। মিম ধরে ফেললো, আমাকে ধরে নিয়ে রুমে আসলো। ততক্ষণে আমার হুঁশ শেষ। মিম আমাকে বিছানায় শুয়ে দিল। আমি নেশার ঘরে বলতে লাগলাম, মিম, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যে আস্তে আস্তে আপনার মায়ায় পড়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মিম আমার পাশে শুয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম নিষ্পাপ শিশুর মতো। কয়েকদিন বড় হইতে এই মুখ আর আমি দেখবো না। আমি রেডিও অফিসে চলে গেলাম, মিমকেও সাথে নেই। মিম ঘুম থেকে উঠে, আজ নিশ্চয়ই অনেক দেরি হয়ে গেছে। এ কি, পাশে দেখি উনি নাই। কয়টা বাজে দেখি তো? ওরে আল্লাহ, 9টা বাজে। উনি কোথায়? পুরো বাড়ি খুঁজলাম, না উনি কোথাও নেই। বাহিরেও কাঠটা নেই। নিশ্চয়ই আজ আমাকে রেখে অফিসে চলে গেছে। এত রাগ অভিমান কোথায় থেকে যে আসে। মিমও রেডিও অফিসে চলে আসে। মিম অফিসে গিয়ে সোজা আমার কেবিনে হাঁটা ধরলো। আসতে পারি? তা কি আবার কাজে মনোযোগ দেই। একটা কথা বলতাম। এখন ব্যস্ত আছি, পরে আসো। আচ্ছা। আমি জানি তুমি কি বলবে, নিশ্চয় আমার থেকে মুক্তি পেতে চাইবে। তুমি টেনশন করো না, তোমাকে আমি মুক্ত করে দেব। আজ আমি দুপুরে আগে অফিস থেকে বের হয়ে গেলাম। মিম আমার কেবিনে এসে দেখে আমি নেই।
পরে জানতে পারে দুপুরের আগে আমি অফিস থেকে বের হয়ে গেছে। উনি দুপুরে চলে গেছে, আমাকে বলেও যায়নি। এত রাগ দেখানোর কি আছে? আজকে বাড়িতে গিয়ালই ভালো করে 2টা থাপ্পড় মারমু। আগে একটা দিছি, কাজ হয়নি। বাসায়। আজকে সারাদিন কোথায় ছিলেন? অফিসেও ছিলেন না। একটু দরকারি কাজ ছিল। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ করে আছেন? না। আমি জানি রাগ করে আছেন। আসলে সেই দিনের জন্য সরি। আমি আসলে আরে কিছু বলতে হবে না, আমি রাগ করিনি। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। মিম আর আমি দুজনেই শুয়ে পড়লাম। আজ আমি মিমকে টাচও করিনি। মিম ব্যাপারটা হজম করতে পারছে না। মিমের অভ্যাস হয়ে গেছে প্রতিদিনের মতো আজকে আমার বুকে ঘুমানো, কিন্তু কোথায় যেন একটা বাধার কারণে আমার বুকে নিজ ইচ্ছায় মিম আসতে পারছে না। এই বুঝে আমি মিমকে বুকে টেনে নেব, এই আশায় আশায় মিম ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আমি ঘুমাতে পারলাম না, কারণ মিমকে বুকে নেওয়া ছাড়া আমারও ঘুমায় না। এভাবে মান অভিমান রাগে রাতটা কেটে গেল। এভাবে দিন যায়, রাত আসে, নতুন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়। দিন দিন আমি কেমন যেন হয়ে যাচ্ছি। আগের ইমরান আর এখনকার ইমরানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মিম কিছু জিজ্ঞেস করলেও সঠিক উত্তর পায় না। একদিন মিম বাসায় এসে আমাকে পেল না। যখন নিজের রুমে আসলো, বিছানার উপরে একটা কাগজ দেখতে পেল। সাইডে তাকাতেই দেখলো একটা ডিভোর্স পেপার, এবং সেখানে আমার সাইনও আছে। মিমের চোখের পানি আটকে রাখতে পারলো না। মিম কাগজটা নিয়ে পড়তে লাগলো। প্রিয় মিম, প্রিয় সম্বোধন করলাম, কারণ তুমি সবসময় আমার প্রিয় ছেলে, কিন্তু আমি তোমার কাছে প্রিয় হতে পারলাম না। আমি নাকি তোমাকে জোর করে বিয়ে করেছি। এত ভালোবাসার পরে এ কথা বলতে পারলে? আসলে জোর করে কোনোদিন ভালোবাসা হয় না, সেটাই তুমি প্রমাণ করলে। এখানে থাকলে হয়তো তোমার সাথে বারবার দেখা হবে, অন্য কারোর সাথে তোমাকে আমি সহ্য করতে পারবো না। অনেক ভালোবাসি যে, তাই রাতের ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি। আর হ্যাঁ, ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। তুমি করে দিলেই তুমি মুক্ত। ইতি, ইমরান। মিম কাগজটা পড়ে কাঁদতে লাগলো। সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি এভাবে চলে যাবেন? এখন 7টা বাজে, ওনাকে আমার আটকাতে হবে, তা না হলে ওনাকে আমি হারিয়ে ফেলবো। মিম এক দৌড়ে বাইরে গিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। এয়ারপোর্টে মিম পৌঁছেই ভেতরে ঢুকে গেল। এয়ারপোর্টের গার্ডরা এসে বাধা দেয়। ম্যাম, কোথায় যাচ্ছেন? ভেতরে যাব, সরুন। আপনার টিকিট আছে? না, আমার টিকিট নেই। তাহলে তো আপনি ভিতরে যেতে পারবেন না। প্লিজ আমাকে ভেতরে যেতে দিন না, না হলে আমার ইমরান আমাকে রেখে চলে যাবে। না ম্যাম, তা হয় না, টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাবে না। মিম কিছু না বলেই গার্ডগুলোকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আমাকে খুঁজতে লাগলো। মিমকে ধরার জন্য গার্ডগুলো পেছন পেছন তাড়া করছে। এয়ারপোর্টের উৎসুক জনতা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আসলে হচ্ছেটা কি? এটা কি কোনো সিনেমার শুটিং নাকি, যে নায়িকা দৌড়াচ্ছে আর গুন্ডাগুলো তাকে তাড়া করছে? হঠাৎ করেই আবহাওয়াটা কেন যেন পরিবর্তন হয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। ইমরান, আপনি কোথায়? আপনি আমাকে কোনো কথা বলতে না দিয়ে এভাবে চলে যেতে পারেন না। হঠাৎ করে একটা বেঞ্চের উপর মিমের চোখ গেল, যেখানে তার খুব কাছের মানুষটা বসে আছে, কারণ সেখানে আমি বসেছিলাম। মিম এক দৌড় দিল। আমার মনে হচ্ছে কি আমার দিকে দৌড়ে আসছে। তার পিছন পিছন কিছু গার্ডও তাকে তাড়া করছে। এ কি, এ তো মিম। মিম দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। তার বুকে কিল ঘুষি বসিয়ে, আপনি আপনি খুব খারাপ। আরে মারছো কেন? আর আমি খারাপ সেটা জানি তো। আপনাকে মেরে ফেলাই উচিত। এয়ারপোর্টের গার্ডরাও আসলো এতক্ষণে। স্যার, ম্যাম জোর করে এখানে ঢুকে পড়ছে। দেখেন না, এরা আপনার কাছে আমাকে আসতেই দিচ্ছিল না, তাই ধাক্কা দিয়ে চলে এসেছি। আমি চোখ দিয়ে ইশারা করে গার্ডদের চলে যেতে বললাম। আচ্ছা, তুমি এখানে বসো। তো কোথায় থাকবো? আমি কি জানি? কুত্তা বিলাই হারামি, নিজের বউকে একা রেখে চলে যাচ্ছিস কেন? বউ তো আমার সাথে থাকতে চায় না, তাই তো তাকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমি কি তোর কাছে মুক্তি চেয়েছিলাম নাকি? তুমি তো বললে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তুমি তো আমাকে চলে যেতে বললে। চলে যেতে বলেছি, এতটা দূরেও যেতে বলিনি। আমার প্লেনের সময় হয়ে গেছে, আমি আসি। আমি হাঁটা ধরা মাত্রই মিম এসে আমার শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, ওই, তুই পাইছস কি? জোর করে বিয়ে করবি, যখন ইচ্ছা তখন কিস করবি, আবার যখন ইচ্ছা তখন ছেড়ে চলে যাবি। আর একবার যদি চলে যাওয়ার কথা বলিস, তোর ঠ্যাং ভেঙে বাসায় লটকায় রাখবো। এখানে থেকে কি করব? কেউ তো আর আমাকে ভালোবাসে না। কে বলেছে ভালোবাসে না? আমি জানি ভালোবাসে না, তার থেকে ভালো আমি চলে যাই। আমি ইমরানকে ভালোবাসি। আমি চলে যাচ্ছিলাম, মিমের কথা শুনে পেছনে তাকালাম। কি বললে? আমি আপনাকে ভালোবাসি। সত্যি? তাহলে ওই ছেলেটা? আরে ও আমার বন্ধু, আমার বান্ধবীকে পছন্দ করে,
তাই কিভাবে প্রপোজ করবে আমার কাছে জানতে চাইছিল। সত্যি? কিন্তু ওই ছেলেটা তোমার হাত ধরবে কেন? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর কাউকে আমার হাত ধরতে দিব না। আমাকেও না? ধর, মজা করেন কেন? আচ্ছা, তুমি যে বললে আমাকে ভালোবাসো, তাহলে তো এখন থেকে আমার অত্যাচার সহ্য করতে হবে। পারবে তো সহ্য করতে? জানি তো, রোমান্টিক অত্যাচার এতদিন তো সহ্য করেই আছি, এখনো আসবো। তাই? হুম। হঠাৎ করে আকাশে বজ্রপাত শুরু হলো। মিম ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই প্রথম মিম নিজে থেকে আমাকে জড়িয়ে ধরেছে। আমার খুশি ধরে কে? আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিলাম। তাহলে অত্যাচার শুরু করা যাক। মানে পাগল হয়েছেন? কি বলছেন? আমি কিছু না বলে মিমকে কোলে তুলে নিলাম। আমি কি এখানে কিছু করব নাকি? বাসায় গেলে করব, চিন্তা করো না। কোল থেকে নামান আমাকে। আর এত কষ্ট করে দৌড়ে আমার কাছে আসলে তাই একটু কোলে নিলাম। এই বেশি নড়াচড়া করবে না, তাহলে একদম নিচে ফেলে দেব। মিম ধমক খেয়ে চুপ হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। মিম আর আমি দুজনে ভিজে যাচ্ছি। তাড়াতাড়ি চলুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো। চুপ, একটা কথাও না। শালা ডেভিল কথায় কথায় শুধু ধমক দেয়। আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আমি মিমকে নিয়ে হেঁটে যাচ্ছি। আজকে বৃষ্টি আমাদের মিলনকে স্বাগত জানাচ্ছে। মিম ভাবছে কিছুদিন আগের কথা। এমন এক বৃষ্টির দিনে আমি তাকে আশিকি স্টাইলে কিস করেছিলাম। তখন যদিও তার মত ছিল না, কিন্তু অনুভূতিটা খুব ভালো লেগেছিল। আজকেও আশিকি স্টাইলে কিস হয়ে যাক। মানে? আরে, মনের কথা জানলো কিভাবে? এখন তোমাকে আশিকি স্টাইলে কিস করব। এই, একদম না। ওকে। মিম বুঝতে পারছে আমি অভিমান করেছি, তাই মিম হুট করেই তার ওড়নাটা নিয়ে টান দিয়ে আমার আর নিজের মাথায় দিল। আমি তো চরম অবাক। মিম কোনো কথা না বলে আমার ঠোঁটের ভাঁজে তার ঠোঁটটা লুকিয়ে ফেললো। আমার পা থমকে গেল। মিম আমাকে কিস করছে নিজে থেকে, বিষয়টা ভাবা যায়? মিম আমার থেকে সরে আসে, ওড়নাটা সরিয়ে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি ব্যাপারটা বুঝতে পেরে আর কথা বাড়ালাম না। মিমকে গাড়িতে বসিয়ে বাসার দিকে রওনা দিলাম। গাড়িতে মিম আর আমি কেউ কোনো কথা বললাম না। বাসায় এসে, এই আজকে তোমাকে করব। মাথায় শুধু আজে বাজে চিন্তা আসে। আজকে তোমাকে অনেক অত্যাচার করব। রেডি থেকো মিম আমার রোমান্টিক অত্যাচারের জন্য। তাহলে আমি রুমেই যাব না। দেখা যাবে কে রুমে না যায়। দেখা যাবে। মিম আর আমি ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। কি হলো, রুমে এখন আসছে না কেন? সত্যি সত্যি কি অন্য রুমে চলে গেল নাকি? যাই গিয়ে ধরে নিয়ে আসি। আজকে আমাকে অত্যাচার করবে, রোমান্টিক অত্যাচার। এবার দেখি কিভাবে করো না রুমে আজকে। আমি সারা ঘরে মিমকে খুঁজতে লাগলাম। একটা রুমে এসে দেখলাম রুমটার ভিতর থেকে লক করা। আমি ডাক দিলাম, মিম বাইরে এসো, আমি জানি তুমি এখানে আছো। কি হলো, কথা বলছো না কেন? মিম চুপ করে আছে। এইরকম কিন্তু আমাকে রাগাবে না বলে দিলাম। তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসো। মিম চুপ করেই আছে। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। না, এই ঘাটতারা মেয়ে শুনবে না, একটু ভয় দেখাতে হবে। ঠিক আছে, তুমি দরজা খোলো না, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, তুমি একলা একলা থাকো। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ এলো এবং মিম ঝড়ের গতিতে এসে আমার কলার ধরলো। ওই, আপনি কোথায় যাবেন আমাকে রেখে? এখান থেকে এক পা আগান দেখি, পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে রাখবো। তাই আমি কোনো কথা না বলে মিমকে কোলে তুলে নিলাম। এই, কোলে নিলেন কেন? আমি আর কোনো কথা না বলেই মিমকে রুমিনে বিছানায় ফেলে দিলাম। তারপর দরজা আটকে দিলাম। কি হলো, দরজা আটকালেন কেন? তুমি জানো না কেন? এই, আপনি না চলে যাবেন? যান না। এখন আর যাব না, বউকে কাছে পেয়েছি, তাকে আদর করব। দেখুন। আমি মিমকে আর কথা বলতে দিলাম না। মিমের ঠোঁট আমার নিজের দখলে নিয়ে নিলাম। ওর ঠোঁট জোড়া ছেড়ে ঘাড় গলায় চুমু খেতে লাগলাম। আমি ওনাকে কেন যেন বাধা দিতে পারছি না। হয়তো আমার মনও তা চায় যা তিনি চান। আমি মিমের জামার চেন আস্তে আস্তে খুলে পিঠে ঘাড়ে চুমুই ভরিয়ে দিতে লাগলাম। ওনার প্রতিটি স্পর্শে আমি পাগল হয়ে যাচ্ছি। আগেও তো একবার উনি আমার এতটা কাছে এসেছে, তখন তো এমন মনে হয়নি। হয়তো এখন ওনাকে ভালোবাসি বলে আমার এমন অনুভূতি হচ্ছে। আমি এক টানে ওনার শার্ট খুলে ওনার নগ্ন বুকে চুমু খেতে লাগলাম। মিম তো যেন আমাকে পাগল করে দিচ্ছে। আমি আর মিম সে প্রাচীনা আদিম খেলায় মেতে উঠলাম। আজকে রাতে মিম আর আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আজকে আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে গেছি। চলতে থাকুক আমাদের রোমান্টিক অত্যাচার। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি ওনার বুকে। বিছানার নিচে তাকাতেই দেখলাম নিচে আমার জামাটা পড়ে আছে। কালে রাতের কথা মনে পড়তেই খুব লজ্জা লাগছে। ওনার বুকে নখের আঁচড় দেখা যায়, বুকটা লাল হয়ে আছে। আমি তো লজ্জায় পারি না মাটির নিচে ঢুকে পড়ি।
আমি ওনার নগ্ন বুকে চুমু খেলাম, গালে ও কপালে চুমু খেলাম। আমার ইমরান এত সুন্দর কেন? কোন কালে যেন কোন শাকচুন্নির নজনে না লাগে। উনি শুধু আমার। এসব ভেবে ভেবে আমি হাসছি। জি ম্যাডাম, আপনি এত হাসছেন কেন? কে কে কি কোথায় আপনি? ঘুমান না? না, ঘুমাইনি। দেখছি আমার বউ কত রোমান্টিক হচ্ছে। ইস, কি লজ্জা। ওনার বুকে মুখ লুকালাম। থাক ম্যাম, আর লজ্জা পেতে হবে না। এখন আমাকে আরো একবার আদর করো দেখি। কি? পারবো না, দেরি হয়ে অফিসে যেতে হবে। ম্যাম, আপনি তো বলে গেছেন ওটা আপনার স্বামীর অফিস, দেরি করে গেলেও কিছু হবে না। তবুও আমি এখন উঠবো। জানি তোমাকে দিয়ে হবে না, যাই করার আমাকেই করতে হবে। আমি মিমের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলাম। আরও একবার দুজনে ভালোবাসার সাগরে ডুব দিলাম। অতবার আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ড্রাইভ করছি আর মিম পাশে বসে আছে। মিমের চুলগুলো বাতাসে উঠছে, খুব সুন্দর লাগছে মিমকে দেখতে। মিম, তোমাকে না খুব সুন্দর লাগছে। মিমের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি খেলা করলো। সুন্দর দিয়ে কি হবে? একদিন তো মরেই যাব। মানে? মানে খুঁজে কি হবে? একদিন তো মরেই যাব। আমি গাড়িটা ব্রেক করে ফেললাম। মিম, কি বলছে এসব? কিছু বলে কি হবে? একদিন তো মরেই যাব। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? মাথা ঠিক থেকে কি হবে? একদিন তো মরেই যাব। মিম, আমার মেজাজ গরম করো না। মেসেজ গরম করে কি হবে? একদিন তো মরেই যাব। আমি এখন বুঝতে পারছি মিম এখন আমাকে জ্বালাতে চায়। আমিও কম যাই না। মিম আমার বান্ধবী রিনুকে জন্য। আপনার বান্ধবীকে চিনে কি হবে? একদিন তো মরেই যাব। ওই রিনু মেয়েটা না আমার খুব পছন্দ। ও আমাকে খুব পছন্দ করে। পছন্দ হলে কি হবে? একদিন তো... কি? কাকে পছন্দ আপনার? পছন্দ হলে কি হবে? একদিন তো মরে যাব। ওই মেয়েটা আপনার কোন কালের বান্ধবী? তা জেনে কি করবে? একদিন তো মরেই যাব। মরে যান আর যাই করুন, ওই মেয়েটাকে আমাকে বলুন। মেয়েটাকে তা দিয়ে কি হবে? একদিন তো মরেই যাব। দেখুন, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করে কি করবে? একদিন তো মরেই যাব। মিম এখন নিজের ফাঁদে নিজে পড়েছে। সে কি করবে বুঝতে পারছে না। এই শুনুন না। শুনে আর কি হবে? একদিন তো মরেই যাব। আমি কিন্তু এখন কেঁদে দিব। কেঁদে আর কি হবে? একদিন তো মরেই যাব। মিম কিছু না বলে আমার শার্টের কলার ধরে নিজের কাছে টেনে এনে আমার গালে একটা চুমু খেলো। আমি তো মনে হয় কারেন্টে শক খেয়েছি। পরে ব্যাপারটা বুঝতে পেরে মুচকে হাসলাম। এটা কি হলো? কই কি হলো? চুমু খেলে কেন? আমার জামাইকে আমি চুমু খেয়েছি, তাতে আপনার কি? আমার কি মানে? নাকি আমার জামাইকে চুমু খেয়েছি এই জন্য আপনার হিংসা হচ্ছে? ওরে পা, আমার আনরোমান্টিক বউটা দেখি রোমান্টিক হয়েছে। আমি আনরোমান্টিক বউ না, ওকে? তো তুমি কি? আমি আপনার রোমান্টিক অত্যাচারের রোমান্টিক বউ। আমার বউটা তো অনেক কথা শিখে গেছে। বুঝতে হবে। এখন আমার রোমান্টিক বউয়ের মতো আমাকে আরেকটা রোমান্টিক চুমু দাও তো। এখন আর দিতে পারবো না। যে একটা পেয়েছেন শুক্রিয়া আদায় করেন। তা তো হবে না। তুমি যে আমার রোমান্টিক বউ তা চুমু দিলে বোঝা যাবে, না দিলে বুঝবো তুমি মোটেও রোমান্টিক না। এখন আপনাকে চুমু দিয়ে আমি রোমান্টিক কিনা তা প্রমাণ করতে হবে। হুম। ওকে দিচ্ছি, তার আগে আপনি আপনার চোখ বন্ধ করেন। আবার চোখ বন্ধ করবো কেন? বন্ধ করেন, না হলে দিব না। ওকে, বন্ধ করছি। আমি চোখ বন্ধ করলাম। মিম তার ঠোঁট আস্তে আস্তে আমার গালের সামনে এনে চুমু দেবে এমন সময় আমি আমার গাল সরিয়ে মিমের ঠোঁটে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম। এটা কি হলো? কই কি হলো? শুধু কিসি তো, আর তো কিছু না। এটা কিন্তু চিটিং, চিটার একটা। হুম। শয়তান ইবলিশ একটা। সব তোমারই বর। জানি তো, বলতে হবে না। আমি গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসলাম এবং যে যার কেবিনেও চলে গেলাম। অনেকক্ষণ হলো মিমের সাথে আমার দেখা হয় না, তাই আমি মিমকে ফোন দিয়ে নিজের কেবিনে আসতে বললাম আর মিম আসলো। কি হলো, ডাকলেন কেন? কয়টা বাজে? টাইম জানার জন্য আমাকে ডাকছেন? তোমাকে দেখাচ্ছি কি টাইম জানার জন্য? আমি মিমের দিকে এগোতে লাগলাম আর মিম পিছুতে লাগলো। কি হলো, এগোচ্ছেন কেন? তুমি পিছুচ্ছ কেন? এমন করছেন কেন? আমি কি কিছু করেছি? 1 ঘন্টা হয়ে গেছে অথচ তুমি আমার সাথে দেখা করোনি কেন? কাজ করছিলাম তো। আচ্ছা যাও, তোমার কাজ করো। যা। এটা কি হলো? উনি রাগ করেছে? এখন রাগ ভাঙাবো কি করে? আমি গিয়ে নিজের চেয়ারে বসলাম। এই যে শুনুন না। আমি চুপ। কি হলো, আমার দিকে তাকান। আমি মিমের দিকে না তাকিয়ে মোবাইল টিপছিলাম। মিম আর কোনো উপায় না পেয়ে তবাস করে আমার কোলে বসে পড়লো। কিন্তু আমি এমন ভাব ধরলাম যে এখন কি হচ্ছে আমি কিছুই জানি না। ওই
তাকান না আমার দিকে। যাও নিজের কাজ করো গিয়ে। না, যাব না। যাবে না তো কি করবে? এভাবে আপনার কোলে বসে থাকবো। না, বসে থাকা লাগবে না। এভাবে কাজ হবে না। আমি হুট করে ইমরানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। মিম যখন সরে আসতে চাইছিল তখন আর আমি ছাড়ছিলাম না। আমি ভাবিনি এভাবে মিম কিস করে বসবে, তাই আমি সুযোগ পেয়ে ওর ঠোঁটে স্বাদ নিতে লাগলাম। 5 মিনিট পর ছাড়লাম, দেখলাম সে লজ্জা পেয়ে চলে যাচ্ছিল। এভাবে কিস পেলে রোজ রোজই কিস করবো, তাতে আমারই লাভ। ঢং। আর শোনো, এখন থেকে মিনিটে মিনিটে আমার সাথে দেখা করবা। লাস্ট টাইম। কি গো ম্যাম, লাঞ্চ করবেন না? হ্যাঁ, করবো তো, আমার তো খেয়ালই নেই। এত কাজ করলে খেয়াল থাকবে কি করে? আচ্ছা, আমি লাঞ্চ করে আসি। যান যান, বসের সাথে করে আসেন। মিম দিল এক দৌড় মিমের কেবিনে। কেবিনে সে দেখলো আমি কাজ করছি। লাঞ্চ না করে এখনো কাজ করছেন? বউয়ের সাথে করবো তাই। ঢং। মিম খাবার সার্ভ করলো। এই 2 প্লেটে খাবার নিচ্ছ কেন? আমরা দুজন না? এই তুমি তো একটা আনরোমান্টিক বউ, কোথায় নিজের হাত দিয়ে খাওয়াই দিবা তা না, আসছে 2টা প্লেট নিয়ে। পারবো না, আমি খাওয়াতে নিজের হাত দিয়ে খান। থাক, আমিও খাবো না। ঢং, শুধু রাগ করে। মিম আমার কোলে বসে আমাকে খাওয়াতে লাগলো, আমি নিজের হাতে মিমকে খাওয়াতে লাগলাম। আমি খাওয়ার ফাঁকে ফাঁকে মিমের গালে চুমু খাই। 1 লোকমা খাবার তো একটা চুমু। মিম তো কিছু বলতে পারছে না আর সহ্য করতে পারছে না। এভাবে আমরা খাবার শেষ করি। মিম, খাবারটা না খুব ঝাল, একটু মিষ্টি হলে ভালো হতো। কিন্তু এখন মিষ্টি পাবো কোথায়? তোমার কাছে তো মিষ্টি আছে, যা সব মিষ্টিকে হার মানায়। আমার কাছে মিষ্টি আছে কোথায়? না না, এখন কোনো মিষ্টি হবে না। আমি মিষ্টি আদায় করেই খেতে পারি। দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। আমি মিমের কথা না শুনেই মিমের গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিই। অফিস টাইম শেষে বাসায়, এই মিম, আজকে আমরা একসাথে গোসল করব। কি একসাথে? আজকে আমি তোমাকে গোসল করাবো। না, দরকার নাই, আপনার সাথে আমি গোসল করব না। মিম এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আসছে আমাকে গোসল করাতে, আমি তাড়াতাড়ি গোসল করে নিই। মিম, ভালো হবে না বলে দিচ্ছি, দরজা খোলো। এখন খুলতে পারবো না, আমি গোসল করছি। দেখো, রাগ উঠাবো না বলে দিলাম। মিম চুপ করে আছে। কি হলো, দরজা খোলো। মিম দরজা না খুলে গোসল করে নিল। এইদিকে আমি তো রাগে ফুঁসছি। মিম যখন দরজা খুললো আমার চেহারা দিকে ভয় শেষ। যান, গোসল করে আসেন। আমি মিমকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দেখুন, আমি কিন্তু গোসল করেছি। জানি, এখন জামাইয়ের সাথে গোসল করবা। না না, আমি করব না, যেতে দিন আমাকে। আমি মিমের কথা না শুনে ঝর্ণা ছেড়ে দিলাম। ঝর্ণার পানিতে মিম আর আমি দুজনেই ভিজে চুপসে গেলাম। মিম শাড়ি পরেছিল, পানি পড়াতেই মিমের শাড়ি শরীরের সাথে লেপটে গেল। মিমকে অবস্থায় দেখে আমার নেশা লেগে গেছে। শাড়ির ভিতর মিমের ফর্সা পেট দেখা যাচ্ছে। আমি শাড়ির আঁচলটা টান দিয়ে ফেলে দিলাম। মিমের সাদা পেট নাভিতে আমি চুমু খেতে লাগলাম। মিম আমার চুল শক্ত করে ধরে আছে, মনে হচ্ছে আমার চুল ছিঁড়ে ফেলবে। জামাকে আরো মাতাল করে দিচ্ছে। আমি মিমের পেট ছেড়ে গলায় ঘাড়ে আর ঠোঁটে কিস করতে থাকলাম। তারপর যে অঘটন তা তো হয়ে গেছে, আপনাদের বললে বলবেন, আমাদের এত জানার ইচ্ছে নেই। গোসলটা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতেছে মিম। আমি এসে মিমের হাত ধরে তার টাওয়ালটা নিয়ে মিমকে নিজের কোলে বসে দিয়ে চুল মুছিয়ে দিচ্ছি আর ঘাড়ে উষ্ণ ভালোবাসা দিচ্ছি। আহ, কি ভালোবাসা! হিংসা হয়। আজকে গোসলটা দারুণ হয়েছে, ভাবছি প্রতিদিন এভাবে গোসল করব। এই না না, আমার লজ্জা করে। কি বলো, এখন আমি তোমার লজ্জা ভাঙাতে পারিনি? তাহলে তো লজ্জা ভাঙানোর দায়িত্ব নিতে হয়। কি বলো? প্লিজ টপিকস চেঞ্জ করেন। করব, তবে একটা শর্ত। কি সত্য? এখন থেকে আমাকে তুমি করে বলতে হবে। চেষ্টা করব। না না, তা হবে না। আচ্ছা বলবো, এখন চলেন ডিনার করে নিই। তুমি করে না বলে যাব না। ওকে, চলো না ডিনার করতে চাই। ঠিক আছে, চলো। দুজনে গিয়েই ডিনার করে নিলাম। ঘুমানোর সময়, এই বিছানায় একটা বালিশ কেন? একটাই থাকবে। আমরা দুজন না? এই আপনি বলে খুব রোমান্টিক, অথচ এটা বুঝতে পারছেন না বালিশ কেন একটা। তুমি বলো কেন? আজ থেকে আমি তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো। ও, এই ব্যাপার। আমার বউটা দিকে আজকাল রোমান্টিক হয়ে যাচ্ছে। আমি মিমকে বুকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। একদিন খান বংশের মালিক রিশাদ খান অফিসে আসে। হ্যালো চৌধুরী। হ্যালো, কি অবস্থা? হঠাৎ আমার অফিসে কি মনে করে? একটা দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আগামীকাল আমার জন্মদিন, তাই আপনার এবং আপনার প্রিয়ের মিমের উপস্থিত কামনা করছি। ওকে, আসবো।
ধন্যবাদ। স্বাগতম। রিশাদ মিমের কেবিনে এসে মিমের সাথে কথা বলে চলে গেল। পরদিন মিম একই কালারের ড্রেস পরে রিশাদ খানের পার্টিতে রওনা দিল। রিশাদ খানের বাসায়। থ্যাংক ইউ চৌধুরী, আপনারা আসাতে অনেক খুশি হয়েছি। রিশাদ মিমের দিকে তাকিয়ে উপর থেকে নিচ থেকে দেখে হা হয়ে রইল। মিমকে যা লাগছে না। ইউ আর সো বিউটিফুল। থ্যাংক ইউ। আমি তার আগে পুষছি, আমার মিমকে অন্যকে প্রশংসা করুক এটা আমি নিতে পারছি না, এখানে কিছু বলতেও পারছি না। এনজয় দ্য পার্টি। হ্যাঁ। রিশাদ স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সেই সাথে আজকের এই খুশির দিনে আমি আপনাদের আরেকটা খুশির খবর দিতে চাই। রিশাদ স্টেজ থেকে নেমে মিমের সামনে এসে দাঁড়ালো। সবাই তো উৎসুক হয়ে দৃশ্যটা দেখছে। রিশাদ খান কি করতে চাইছে? মিম, আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলি। এই রিশাদ খানের জন্য অনেক মেয়ে পাগল, কিন্তু এই রিশাদ খান শুধু তোমাকে চায়। উইল ইউ ম্যারি মি? মিম তো অবাক হয়ে গেছে রিশাদ খানের কথা শুনে। আমি নীরব দর্শকের মতো সব দেখছি আর শুনছি। না, আমি বিবাহিত, আমার স্বামী আছে। কি? রিশাদ কিছুক্ষণ ভাবলো। তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। কি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? ওকে, তোমায় যেহেতু সারা জীবনের জন্য পাবো না, তখন এক রাতের জন্য হলেও তোমাকে চাই, লাগলে তোমাকে টাকাও দিব। রিশাদ শেষের কথাটা আসতেই বলল। আমি মিমের কাছে থাকায় আমি কথাটা শুনতে পেয়েছি। আমি নিজের রাগটার কন্ট্রোল করতে পারলাম না। আমি একদরে রিশাদের শার্টের কলারটা ধরে এলোপাতাড়ি মারতে লাগলাম। কুত্তার বাচ্চা, তো সাহস হয় কি করে ইমরান চৌধুরীর স্ত্রীকে এমন প্রপোজ করার? তোকে তো আমি এখন মেরেই ফেলবো। আমি রিশাদকে মারতে মারতে পেরে হাতমরা করে ফেলেছি। কেউ সাহস করে এগোতে পারছে না। মিম এসে আমাকে আটকালো। ওকে ছেড়ে দিন, মরে যাবে তো, প্লিজ ছেড়ে দিন। আমি রাগি চোখে মিমের দিকে তাকালাম। মিম ভয় পেয়ে ঢোক গেল। আমি পার্টির সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাই শুনে রাখো, ইমরান চৌধুরীর ওয়াইফের দিকে যে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। আমি মিমের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলাম। গাড়িতে মিমকে বসিয়ে নিজে বসে বাড়িতে চলে আসলাম। আসার সময় কেউ একটাও কথা বলিনি। বাড়িতে আমি রুমে পায়চারি করছি আর বলছি, কুত্তার বাচ্চার কত সাহস, আমার স্ত্রী কেমন প্রস্তাব দেয়, ইমরানের ওয়াইফকে এক রাতের অফার করে। ওর ভাগ্য ভালো ওকে আমি মেরে ফেলিনি। মিম বেচারি বিছানার এক কোণে গুটি সুরে মেরে বসে আছে আর আমার কাণ্ড দেখছে। মিম কোনোদিনও আমার এরকম রূপ দেখেনি। মিম বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে আমার কাছে আসলো। আমি এখনও রাগে চটপট করছি। মিম এসে আমার হাত ধরলো। আমি মিমের দিকে তাকালাম। কি হয়েছে? মিম আমাকে টেনে সোফায় বসালো। কি করছো কি? মিম আমার কোলে বসে পড়লো। চুপ, শুনুন আমার কথা। আপনার বউটা অনেক সুন্দরী, যে কেউই তাকে পছন্দ করবে। তাতে কি, এই বউটা তো আপনারই। মিমের জন্ম ইমরানের জন্য। এই মিম ইমরানকে অনেক ভালোবাসে। তারপরও লোকের কথা বলবেই। পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি আপনাকে প্রপোজ করলেও আপনার বউটা রিজেক্ট করে দিবে, কারণ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। মিম আমার দুই গালে চুমে খেলো, কপালে চুমে খেলো। সত্যি সত্যি সত্যি। আই লাভ ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ টু মাই লাভলি ওয়াইফ। আমি মিমের কপালে চুমু খেলাম। তারপর মিমের ঠোঁটে চুমু খেতে যাব, মিম দৌড়ে পালালো। আমি মিমকে ধরার জন্য মিমের পিছনে ছুটছি। মিম হঠাৎ করে হোঁচট খেয়ে বিছানায় পড়লো। আমি এর সুযোগ পেয়ে এক লাফে বিছানায় উঠে মিমের উপর হালকা ভর দিয়ে শুয়ে পড়লাম। এবার কোথায় পালাবি সুন্দরী? ইমরানের হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। কি হচ্ছেটা কি? ছাড়ো ছাড়ো বলছি। ছাড়তে হবে কেন? তুমি ছুটে পালাও। পারলে কি আর তোমাকে বলতাম? আমি নিজের মুখটা মিমের মুখের একদম কাছে নিয়ে এলাম। আমার নিঃশ্বাস মিমের মুখে এসে পড়ছে। মিম কোন এক অজানা মায়া জড়িয়ে যাচ্ছে। আমার নিজের আর মিমের মুখের যেইটুকু ফাঁক ছিল সেইটুকু পূর্ণ করে দিলাম। মিম বিছানার চাদর খামচে ধরে আছে। আমি পাগলের মতো মিমকে কিস করে যাচ্ছি। মিম ওর সাথে সাথে তাল মেলাচ্ছে। মিম আমার চুল শক্ত করে ধরে আছে। আমি মিমের ঠোঁট থেকে সরে এসে মিমের মুখে গালে চুমুই চুমুই ভরিয়ে দিতে লাগলাম। মিম আমাকে সরিয়ে আমার বুকের উপর উঠে আমার গালে কপালে চুমু দিতে লাগলো। মিম আমার শার্টের বোতাম খুলে নিচে ফেলে দিয়ে আমার বুকে উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। দুজনে এখন একে অপরের ভালোবাসায় মাতাল হয়ে আছে। তার সাক্ষী দূরের ওই তারাটা। রাত 3টা। মিম আমার বুকে শুয়ে আছে। আমি মিমের চুলে বিলি কেটে দিচ্ছি। মিম আমার বুকে একটা চুমু খেলো। ইদানিং মনে হচ্ছে আমার বউটা বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে। মিম কথাটা বলেই আমার বুকে আঙ্গুল দিয়ে খেলা করছে। ঘুমাবে না? কি হলো? ঘুমাচ্ছি তো। ওকে ঘুমাও। আমি মিমের কপালে চুমু দিয়ে
মিমকে জড়িয়ে ধরে ঘুমের দেশে চলে গেলাম। সকালবেলা মিম আর আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে বসলাম। অপরদিকে রিশাদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রিশাদের ভাই নিশাদ এই খবরটা পেয়ে রাতে আমেরিকা থেকে দেশে আসার জন্য রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে চলেও আসে। এসে সোজা ডক্টরের রুমে এলো। আমার ভাইয়ের কি অবস্থা ডক্টর? খুবই খারাপ কন্ডিশন। ওনাকে এত মারলো কে? আমি জানি না। আপনার ভাই কোমায় চলে যেতে পারে। না, এ হতে পারে না। যেভাবে পারেন আমার ভাইকে সুস্থ করে দিন। আমরা চেষ্টা করছি। নিশাদ গিয়ে রিশাদের সার্ভেন্টদেরকে ধরলো। আমার ভাইয়ের এই অবস্থা কে করেছে? চৌধুরী গ্রুপের মালিক ইমরান চৌধুরী। কিন্তু কেন? তারপর নিশাদকে সবকিছু খুলে বলল। সামান্য একটা মেয়ের জন্য আমার ভাইয়ের এই অবস্থা? ওই মেয়েকে তো আমি দেখিয়েই ছাড়ব। ইমরান চৌধুরী, তোমাকেও এর শাস্তি বুক করতে হবে। অন্যদিকে এই শোনো না, কয়েকদিনের জন্য আমরা কোথাও ঘুরতে যাই। হানিমুন করার ইচ্ছা নাকি? ধুর, আচ্ছা সরি, বলো কোথায় যেতে চাও? কক্সবাজার যাব। ওকে, আমার বউ কোথাও যেতে চাই আমি নেব না, তা কি করে হয়? থ্যাংক ইউ। হয়েছে, তাহলে বিকেলে রওনা দেব। তুমি আজকে অফিসে যেও না, সব কিছু গুছিয়ে রাখো। আমি অফিসের কাজ বুঝিয়ে দিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। ওকে। আমি মিমের কপালে চুমু দিয়ে অফিসে চলে এলাম। বিকেলবেলা অফিসে এসে বাসায়, মিম কোথায় তুমি? এই তো আমি। তুমি চলে এসেছো? সব কিছু রেডি করেছো তো? তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। বাই দ্য ওয়ে, এই নীল শাড়িতে তোমাকে যা লাগছে, ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। হয়েছে, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। জি না, একদম সত্য কথা। থাক, এখন কিছু করব না, আগে কক্সবাজার গিয়ে নেই, তারপর শুধু রোমান্স আর রোমান্স। মিম লজ্জা পেয়ে সেখান থেকে চলে এলো। লোকটার মুখে কোনো কথাই আটকায় না। আমি ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে মিমকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজার পৌঁছে আমরা আমাদের বুকিং করা রুমের চাবি নিয়ে রুমে এলাম। মিম রুমে এসে টাস করে বিছানায় শুয়ে পড়লো। আমি খুব ক্লান্ত, তাই আমি মিমের পাশে শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে দুজনে রাতের খাবার খেয়ে নিলাম। এই চলেন না, আমরা রাতের সমুদ্রের গর্জনটা নিজের চোখে দেখে আসি। এত রাতে যাওয়ার দরকার নেই, কালকে যাব। না, আমি এক্ষুনি যাব। মিম, তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। ওকে, যাব না। আমি বুঝতে পেরেছি মিম অভিমান করেছে। আমার বউটা কি আমার উপর অভিমান করেছে? আমি কারো বউ না, কেউ আমাকে ভালোবাসে না। কে বলেছে এই কথা? কার এত বড় সাহস? সে জানে আমি আমার বউটাকে কত ভালোবাসি। কচু ভালোবাসে। আমি এখন কি করব জানো? কি করবে? আমি এখন আমার বউটাকে কোলে নিয়ে সমুদ্র দেখতে যাব। সত্যি? হুম। কিন্তু কোলে নিবেন বলছেন কেন? কোলে নিতে হবে না, আমি হেঁটেই যাব। তাহলে আর যেতে দেব না? লজ্জার শরম কি কিছুই নাই আপনার? ওটা মেয়েদের থাকে, ছেলেদের না। এই কথা বলেই আমি মিমকে কোলে তুলে নিলাম। মিম কিছুই বলল না, কারণ জানে বলে কিছুই হবে না। মিমকে নিয়ে আমি যখনই রুমের বাইরে আসলাম, তখন সবাই আমাদের দিকে তাকিয়ে রইল। হোটেলের ম্যানেজার দৌড়ে আসলো। স্যার, ম্যাডামের কি হয়েছে? কিছু না। তাহলে? ম্যাডামের তার জামাইয়ের কোলে উঠতে মন চাইলো, তাই কোলে তুলে নিলাম। মিম তো লজ্জায় শেষ। সে সাথে হাতে কচ্ছপের খোলসের মতো আমার বুকে মুখ লুকালো। কি লজ্জা, কি লজ্জা! নিজের কথা না বলে আমার কথা বলে সারতে চাইছেন। সবাই কিভাবে তাকিয়ে আছে, লজ্জাই পারি না, মাটির নিচে ঢুকে পড়ি। আমি হাসলাম। আমি মিমকে কোলে তুলে সমুদ্রের কাছে নিয়ে আসলাম। মিমকে কোল থেকে নামিয়ে দিলাম। সমুদ্রে শাঁসা করে আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা শুনতে খুব ভালো লাগে মিমের। মিম দুই হাত দুই দিকে প্রসারিত করে প্রকৃতিকে অনুভব করছে। হঠাৎ আমি মিমের পিছনে দাঁড়িয়ে মিমের প্রসারিত দুই হাতের সাথে নিজের দুই হাত মিলিয়ে টাইটানিক পোজে দাঁড়ালাম। মিম আর আমি দুজনেই রোমান্টিক মুহূর্তটা অনুভব করছি। টাইটানিক মুভির রোমান্টিক দৃশ্যটা সবাই কক্সবাজারের এই রোমান্টিক দম্পতির মধ্যেই দেখছে। সেই সাথে এই দম্পতিকে একজোড়া চোখ সে কখন থেকে ফলো করছে তা আমি আর মিম কেউই জানি না। মিম হঠাৎ একটা আইসক্রিমের দোকান দেখতে পেল। আমি আইসক্রিম খাবো। মানে? ওই দোকান থেকে আমাকে আইসক্রিম এনে দাও। এত রাতে আইসক্রিম খাওয়া লাগবে না, এমনি ঠান্ডা আবহাওয়া, পরে ঠান্ডা লেগে যাবে। না, আমি আইসক্রিম খাবো, প্লিজ এনে দাও, প্লিজ। একটা পাপ্পি দিলাম, এনে দাও। আমি আর না করতে পারলাম না। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আইসক্রিম নিয়ে এক দৌড়ে চলে আসছি। ওকে। আমি আইসক্রিম আনতে গেলাম। যখন আইসক্রিম নিয়ে এলাম, তখন সে জায়গায় আর মিমকে পেলাম না। আমি চারদিকে তাকালাম, কিন্তু কোথাও মিমের চিহ্ন নেই। আমি আগে আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ মিমের কথা বলতে পারলো না। আমি তো মিমের চিন্তায় আমার যেন কান্না এসে গেল। আমি রুমে এসে মিমের খোঁজ করলাম, কিন্তু সেখানে মিমকে দেখতে পেলাম না। আমি আবার দৌড়ে সমুদ্রের কাছে গেলাম আর খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও মিমকে পাচ্ছি না। আমি মিম মিম বলে চিৎকার দিলাম।
আশেপাশে অনেক লোক আমার চিৎকার শুনে দৌড়ে জড়ো হয়ে গেছে। অন্যদিকে মিম চোখ খুলে নিজেকে একটা বন্ধ করে আবিষ্কার করলো। সে মনে করতে পারছে না তার সাথে কি হলো, সেখানে কিভাবে, আর আমি কোথায়। একটা ছেলে তার কাছে আসে, তারপর তাকে জোর করে তার মুখে রুমাল দিল। আর কিছু মনে পড়ছে না তার। হঠাৎই দরজা খোলার আওয়াজ হলো। মিম একটা ছেলেকে তার দিকে এগিয়ে আসতে দেখলো। কে আপনি? আমাকে এখানে এনেছেন কেন? মেরে ফেলার জন্য। লোকটার কেউ নয়, নিশাত। মানে? রিশাদ খানকে চিনো? কোন রিশাদ? হা 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 হা। রিশাদকে ভুলে গেছিস, যে তোকে প্রপোজ করেছে আর তোর জামাই ইমরান তোকে মেরে হাসপাতালে পাঠিয়েছে? এজন্য তোদের দুজনকে কঠিন শাস্তি বুক করতে হবে। এবার তিলে তিলে তোকে মারবো। উনি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে তাই মেরেছে। খারাপ প্রস্তাব না, তোর এই রূপ দেখে আমার বায়ের পাগল হয়ে গেছে। তার এই রূপে আমি 12টা বাজাবো। তোর স্বামীও তোকে ঘৃণা করবে। কি করবেন আপনি? রেপ করবো তোকে। কি বলছেন? হা 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 হা। ভয় পেয়েছিস? ভয় পেতে হবে না, তোকে আমি রেপ করব না। এই সব ইন্টারেস্ট আমার নেই। তোকে তো আমার বাই শাস্তি দিবে। এদিকে আমি কক্সবাজারে পুরো পুলিশ সুপারকে দিয়ে মিমকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছি। আমি যেন কেঁদে দিয়ে এমন অবস্থা। সবাই তো অবাক, একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। আজ 2 দিন হয়ে গেল, এখনো মিমকে খুঁজে পাচ্ছি না। আমি প্রায় পাগল হয়ে গেছি। এই 2 দিন আমি কিছুই মুখে দিইনি। কি করে দেব? আমার প্রিয়তম স্ত্রী যে আমার কাছে নেই, তাকে ছাড়া আমি কিভাবে থাকবো আর কিভাবে খাবো? মিমকে খুঁজে পেয়েছেন? সরি স্যার, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। না স্যার, সরি স্যার, শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। কি করছেন আপনারা? একটা মেয়েকে খুঁজে বের করতে পারছেন না? আপনি শান্ত হন, আমরা ঠিক খুঁজে বের করব। কিভাবে শান্ত হব? আমার স্ত্রী কোথায় কিভাবে আছে আমি জানি না। না জেনে আমি কিভাবে শান্ত হব? যত তাড়াতাড়ি সম্ভব আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে স্যার। অন্যদিকে এই 2 দিনে কিছুই খেতে দেয়নি। মিমের দেহটা প্রায় ভেঙে পড়েছে। মিমের মুখে শুধু আমারই নাম। ইমরান, আমাকে বাঁচাও, তোমার মিমকে ওরা মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। নিশাদ দরজা খুলে ভেতরে আসলো। একজন মহিলা এসে মিমকে কিছু খাবার খেতে দিল। খাবার হচ্ছে শুকনো রুটি আর বাসি ডাল। ইমরান চৌধুরীর প্রিয়তম স্ত্রীকে আজকে শক্ত রুটি বাসি ডাল খেতে দেওয়া হচ্ছে। ওয়াও, এই দিনও তাকে দেখতে হলো। এসব সে মনে মনে ভাবছিল, আমি যদি দেখতাম এই নিশাদকে, না জানি কি করতাম, আল্লাহ জানে। এসব সে মনে মনে ভাবছিল। মহিলাটি মিমকে শক্ত রুটি আর বাসি ডাল জোর করে খাওয়াতে যাচ্ছে, কিন্তু মিম কিছুতেই খাচ্ছে না। মহিলাটি মিমকে থাপ্পড় মারছে, তবু মিম খাচ্ছে না। এক পর্যায়ে মিম অজ্ঞান হয়ে গেল। মিমের গালে থাপ্পড় পড়াতে লাল হয়ে গেছে। এদিকে আমি মিমকে খুঁজেই যাচ্ছি। মিম, তুমি কোথায়? তোমার ইমরান তো তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। প্লিজ মিম, ফিরে এসো। পুলিশ দিয়েও কাজ হচ্ছে না, তারাও মিমকে খুঁজে পাচ্ছে না। নিশাদ ডক্টর আনে, মিমকে ইঞ্জেকশন দিল জ্ঞান ফেরানোর জন্য। মিমের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে মিম আমাকে আশা করেছিল, কিন্তু না, সে আমাকে পায়নি। কিরে, এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছিস? শাস্তি সবে শুরু। শাস্তি দেশ আর যাই করস, একবার আমার ইমরান জানতে পারলে তোকে আর আস্ত রাখবে না। তাই নাকি? ওকে, দেখা যাক কে কাকে মারে। এখন কথা না বলে এই রুটি আর ডালটা খেয়ে ফেল। তোকে তো বাঁচতে হবে আমার বাই আসা পর্যন্ত। না, আমি খাবো না। ওকে, না খা। এভাবে না খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে যা, আর ইঞ্জেকশন দিয়ে তোর জ্ঞান ফিরাবো। এভাবে তোকে শেষ করে ফেলবো। আমি কি মনে করে সমুদ্রে পাড়ে গেলাম। মিমকে যে জায়গায় রেখে গেলাম সেই জায়গায় হাজির হলাম। হঠাৎ কিছু দূর একটা চুরির উপর আমার চোখ গেল। আমি দৌড়ে চুরিটা হাতে নিলাম। ভাঙা চুরি, এটা তো মিমের চুরি। আমি আশেপাশে তাকালাম, কিছুটা দূরে আরও ভাঙা চুরি দেখতে পেলাম। এবার আমি যেখানে যেখানে চুরি ভাঙাগুলো পেলাম সেখানে অনেকগুলো লোকের পায়ের ছাপও পেলাম। আমি পায়ের ছাপগুলো অনুসরণ করতে করতে ওই রাস্তায় চলে আসলাম। সমুদ্র থেকে রাস্তা খুব কাছেই ছিল। আমি রাস্তার পাশে একটা টং দোকান দেখতে পেলাম। আমি সেই দোকানে দৌড়ে লোকটাকে বললাম, এই যে ভাই, 2 দিন আগে কয়েকটা ছেলেকে একটা মেয়েকে নিয়ে যেতে দেখেছেন? দেখেছি। 4 জন লোক একটা মেয়েকে কাঁধে করে গাড়িতে তুললো। ভাই, কোথায় নিয়েছে বলতে পারবেন? কি একটা জায়গার নাম বললো, মনে পড়ছে না। প্লিজ ভাই, মনে করেন। হ্যাঁ, মনে পড়ছে। দোকানদার আমাকে জায়গাটার নাম বলে দিল। আমি দেরি না করে রওনা দিলাম সেই জায়গায়। আমি জায়গাটায় পৌঁছে গেলাম, গাড়ি থেকে নামলাম। রাস্তা থেকে জঙ্গলের ভেতরে একটা বাড়ি দেখতে পেলাম। আমি বাড়িটার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আমি বাড়িটার সামনে এসে লুকিয়ে পড়লাম। বাড়িটার সামনে কিছু লোককে দেখতে পেলাম। আমি হঠাৎ করে এসেই লোকগুলোর উপর আক্রমণ করে বসলাম। লোকগুলোকে মারতে মারতে অজ্ঞান করে ফেললাম।
আমি ঘরের ভিতর ঢুকলাম, প্রতিটা রুমে খুঁজতে লাগলাম। একটা রুমে এসে ভিতর থেকে কান্নার আওয়াজ পেলাম। আমি তালা ভেঙে রুমের ভিতরে ঢুকি। একটা চেয়ারের সাথে মিমকে বেঁধে অবস্থায় দেখতে পেলাম। আমি ডাক দিলাম তাকে, মিম। মিম মাথা উপরে তুলে আমাকে দেখতে পেল। ইমরান, তুমি এসেছো? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে, তোমার মিমকে মেরে ফেলবে। আমি এরই মধ্যে মিমের হাতের বাঁধন খুলে দিয়ে মিমের কপালে মুখে চুমু দিতে লাগলাম। তোমার ইমরান তোমাকে নিয়ে যেতে এসছে, তোমাকে কেউ মারতে পারবে না। মিম আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। আমি মিমকে নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে আমরা হোটেলে ফিরে আসলাম। সব কিছু গুছিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে পৌঁছেই আমি আজকে মিমকে গোসল করে দিছি, শাড়ি পরিয়ে দিয়েছি। আজকে মিম কোনো টু শব্দও করেনি। মিমের জন্য খাবার এনে মিমকে খাইয়ে দিতে লাগলাম। মিমের চেহারা দেখে আমার বুকে কষ্ট অনুভব হলো। মিমে এক লোকমা খাচ্ছে আর কাঁদছে। এই 2 দিনের সব কথা কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে। মিমের কান্না দেখে আমিও কেঁদে দিলাম। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো যে তাই। আমি তো আনন্দে কান্না করছি। আমি তোমায় দেখে কাঁদছি। এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ, নিজে খাচ্ছ না। এইদিকে প্লেট দাও। মিম প্লেটটা নিয়ে আমাকে খাওয়াতে লাগলো। এভাবে মিম আর আমি দুজনে একসাথে খাবারটা শেষ করলাম। ওরা তোমাকে খুব মেরেছে তাই না? আমি খাবার খাইনি বলে আমাকে অনেক থাপ্পড় মেরেছে। আমি অজ্ঞান হয়ে গেলে ইনজেকশন দিয়ে জ্ঞান ফেরাতো। আমি মিমের কথা শুনে মিমকে বুকে জড়িয়ে নিলাম। এই কয়দিনে এত অত্যাচার সহ্য করেছে আর আমি কিছুই করতে পারলাম না। কে বলেছে পারোনি? না পারলে কি আর আমি এখানে থাকতাম? আচ্ছা এখন বলো, কে সে যে আমার মিমকে মারতে চাইছে? শুধু আমাকে না, আপনাকেও মারতে চাইছে। কি? কে সে? রিশাদ খানের ভাই নিশাত খান। রিশাদ খানের আবার ভাইও আছে? ওকে, এই নিশাদকে তো আমি দেখতেছি। ও আমার মিমকে কষ্ট দিয়েছে, এই শাস্তিও পাবেই। এই শহরকে নিজের পায়ে আর দাঁড়াতেই দেব না। এদিকে নিশাদ বাড়িতে এসে তার লোকগুলোকে অজ্ঞান অবস্থায় পেল। ঘরের ভিতরে মিমকে পেল না। মিম চৌধুরী এবারের মতো বেঁচে গেলে পরের বার আর সেই সুযোগ পাবে না। আমি মিমকে বুকে জড়িয়ে শুয়ে আছি। মিম ঘুমিয়ে আছে, কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। আমি মিমের কপালে চুমু খেলাম। মিম হালকা কেঁপে উঠল। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমার বাংলোতে একটা ছেলে চিৎকার করছে। ছেলেটার কেউই না, সেটা হচ্ছে নিশাত খান। ওই কে তোরা? তোদের তো সাহস কম না, এই নিশাত খানকে ধরে এনে বেঁধে রেখেছিস। হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। নিশাত দরজার দিকে তাকালো। তুই চিনতে পেরেছিস? তোকে চিনবো না? তুই আবার বাইকে মেরেছিস। এখন যে তোকে মারবো। আমি হাতে একটা ছুরি নিলাম। এই নে ছুরি। লোকগুলোকে ছুরি দিলাম। ওর হাতটা আর একটা পা কেটে ফেলে দে। লোকগুলো আমার কথা মতো নিশাতের একটা পা আর একটা হাত কেটে ফেলে দেয়। নিশাতের চিৎকারে পুরো বাংলো কেঁপে ওঠে। ওকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। ওকে স্যার। আমি চোখে চশমা দিয়ে বাংলো থেকে বেরিয়ে আসলাম। আমি বাসায় চলে আসলাম। মিম, কোথায় তুমি? এই তো আমি। এইদিকে এসো। বলেন। আজ থেকে সব ঝামেলা শেষ, আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশাতকে কি করেছেন? ওর শাস্তিও পেয়েছে। এইসব কথা বাদ দাও। আজ থেকে তোমাকে নতুন করে কিছু রুলস মানতে হবে। কি রুলস? ভালোবাসার রুলস। মানে? 1, প্রতিদিন সকালবেলা আমার ঠোঁটে চুমু দিয়ে আমার ঘুম ভাঙাবে। 2, ঘুম থেকে ওঠার পর 5 মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরবা। 3, প্রতিবেলায় খাবার নিজেতে খাইয়ে দিবা। আর 4, সকালবেলা অফিসে যাওয়ার সময় তুমি আমার সামনে হাজির থাকবা, তোমার কপালে চুমু দিয়ে তারপর বের হব। 5, প্রতিদিন শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করবে। বেশিরভাগ দিন নীল শাড়ি পরবা। আমি অফিস থেকে আসা মাত্রই আমাকে জড়িয়ে ধরবে। 6, শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দেবা। আপাতত এগুলোই। আর আপনার অফিসে যাওয়া এখন থেকে বন্ধ। কি? নো সাউন্ড। কি রুলস মানতে আপত্তি আছে? না, তবে আমারও কিছু রুলস আছে। তাই নাকি? অবশ্যই। আফটার অল তোমার লাইফ বলে কথা। ওকে বলো। 1, প্রতিদিন 3 বেলা করে আই লাভ ইউ বলবে। 2, রাগ করে থাকলে পেছন থেকে জড়িয়ে ধরে রাগ ভাঙাতে হবে। 3, মাঝে মাঝে দুজন সারা রাত জেগে গল্প করব। 4, আমি যেমন নিজের হাতে খাওয়ার, তোমাকেও আমাকে খাইয়ে দিতে হবে। 5, প্রতিদিন গোলাপ ফুল দিয়ে আমাকে প্রপোজ করতে হবে। 6, অফিস থেকে আসার সময় প্রতিদিন আমার জন্য একটা গোলাপ ও একটা ড্রেলি মিল্ক আনতে হবে। ওকে, আমি রাজি। এখন থেকে শুরু করেন। ওকে। আই লাভ ইউ মাই লাভলি সুইট কিউট কুইন, মোর দেন আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ টু মাই হ্যান্ডসাম ড্যাশিং কিউট কিং ইমরান, মোর দেন আই অলসো লাভ ইউ। আমি মিমের কোমর ধরে কাছে নিয়ে
মিমের কপালে একটা চুমু দিলাম আর মিমকে বুকে জড়িয়ে নিলাম। রাতের বেলা আমি শুয়ে আছি, তখন মিম আসলো। এই যে উঠুন, কেন? আজকে সারা রাত জেগে গল্প করব। পারবো না, কালকে অফিস আছে। এই যে রুলসের কথা কি ভুলে গেছেন? রুলস এটা ছিল? ছিল তো। আচ্ছা চলো। আমি হেঁটে চলে যাচ্ছিলাম। এই যে কোথায় যাচ্ছ? কেন? সাদে, তুমি তো বলেছিলে। তো একা একা যাচ্ছ যে, আমাকে কে নিবে? একা কোথায় যাচ্ছি, তুমি তো আছোই। আসো তুমি। আমি কি হেঁটে যাব? তাই নয় তো কি, উড়োজাহাজ আনবো? উড়োজাহাজ আনতে হবে না, কোলে নিলেই হবে। পারবো না, এটার বস্তাকে কোলে নিতে। কি বললে তুমি? আমি আটার বস্তা? তুমি জানো আমার ওজন কত? মাত্র 48 কেজি, আর তুমি আমাকে এত বড় কথা বললে? থাক, লাগবে না, কোলে নাও, আমি ঘুমোতে চাই। মিম বিছানায় শুয়ে পড়লো। দিলাম আমার বউটাকে রাগিয়ে। এখন রাগ ভাঙাবো কি করে? এই যে বলছি কি, আমার বউটাকে আটার বস্তা কে বললো সেটা বলো। ওরে এত বড় সাহস, ঘুষি মেরেও নাক ফাটিয়ে ফেলবো। মিম বিছানা থেকে উঠে আমার বুকে কয়েকটা কিল ঘুষি মারলো। ইস, নিজে বলে এখন আসছে ঢং করতে। চলো সাদে যাই। মিম হেঁটে সাথে যাচ্ছিল। এই যে হেঁটে কোথায় যায় হচ্ছে শুনি? সাদে। কোলে উঠবে না? না, উঠবো না। ইস, বললেই হলো নাকি, আমার বউকে আমি কোলে নেব, কার বাপের কি? এই কথা বলেই আমি মিমকে কোলে তুলে নিলাম। ইস, কি ঢং রে বাবা। বাবা না, স্বামী তোমার। আসছে বলতে, আমি জানি না নাকি? আমি মিমকে কোলে করে নিয়ে ছাদে হাঁটা ধরলাম। মিম আমার গলা জড়িয়ে ধরে আছে। মিম হঠাৎ করে আমার গালে একটা চুমু দিল। এটা কি হলো? এত কষ্ট করে আমাকে কোলে নিয়ে হাসছে, তাই একটা চুমু দিলাম। তুমি খুশি হওনি? হয়েছি তো, আরো একটা দিলে আরো খুশি হতাম। তাই? মিম আমার আরেক গালে আরেকটা চুমু দিল। আমি মিমকে ছাদে এনে নামিয়ে দিলাম। দুজনে গিয়ে দোলনায় বসলাম। মিম নিজের ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছে দিল। এই শোনো না, বলো। আমার না একটা কিছু চাই। কি চাই আমার মিমের? একটা ছোট্ট বেবি চাই। কি সত্যি? হুম। মিম লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে, বেগুনি হটায় বাকি। বাহ, আমার বউটা তো লজ্জায় মরে যাচ্ছে। আমি মিমকে কোলে তুলে নিলাম। এই কোলে নিচ্ছ কেন? বারে, বেবি আনার ব্যবস্থা করতে হবে না? মিম লজ্জায় আমার বুকে মুখ লোকালো। আমি মিমকে নিয়ে রুমে চলে আসলাম। মিমকে বিছানায় ফেলে মিমের উপর আতশোয়া হলাম। মিমের মুখে ঠোঁটে চুমুতে ভরিয়ে দিতে লাগলাম। তারপর আর কি, আমি সারা রাত মিমকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিলাম। কয়েকদিন থেকে মিম খাওয়া দাওয়া ঠিক মতো করতেই পারছে না। কিছু খেলে বমি করে দেয় আর সব বের হয়ে যায়। টক খেতে ইচ্ছে হয় খুব মিমের, কিন্তু অন্য খাবার একদম খেতে চায় না। আজ সকালে ব্রেকফাস্ট করার সময় মিম খাবার মুখে দিতেই ওয়াক থুক করতে করতে ড্রেসিংয়ে গিয়ে বমি করে ফেলে। আমি আর কিছু না ভেবে মিমকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর চেক আপ করে বলল, কংগ্রেচুলেশন চৌধুরী, আপনার পরিবারের নতুন অতিথি আসছে। মানে আপনি বাবা হতে চলেছেন। সত্যি ডক্টর? এখন থেকে আপনার স্ত্রীর সব খেয়াল আপনাকেই রাখতে হবে। ওনাকে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না। ভারী কাজ কি, কোনো কাজই করতে দেব না, সব কাজ আমি করব। আমি দৌড়ে মিমের কাছে গেলাম, এসে মিমকে জড়িয়ে ধরলাম। কি হলো, ডক্টর কি বলেছে? বলেছে আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। মানে আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সত্যি আমি মা হব, তুমি বাবা হবে? মিম খুশিতে কেঁদে দিল। আজকে আমাকে পূর্ণ করেছো। আজকে তুমি আমার কাছে যা চাও তোমাকে তাই দেব। বলো মিম, তুমি আমার কাছে কি চাও? আমার কিছুই চাই না, সব সময় আপনাকে আমার পাশে চাই। মিম আমাকে জড়িয়ে ধরলো। আমি মিমকে নিয়ে বাসায় চলে আসলাম। এই শোনো, এখন থেকে তোমার সব কাজ বন্ধ। তুমি শুধু খাবে আর ঘুমাবে, যা লাগবে আমাকে বলবে। বাবা, এতটুকুতেই এত কিছু? আমি তোমাকে আর আমার বেবিকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, বুঝেছো? বুঝছি। রাতে মিম আমার বুকে শুয়ে আছে। আচ্ছা মিম, তুমি ছেলে বেবি চাও নাকি মেয়ে? আমার একটা ফুটফুটে রাজকুমার চাই, আমার ইমরানের মতো। কি বললে হলো নাকি, আমার একটা রাজকন্যা চাই, ঠিক তোমার মতো। ইস, কত শখ! বেবি হলে রাজকুমার হবে না, রাজকন্যা হবে। না, আমার রাজপুত্র চাই। তুমি বললেই হবে নাকি? তুমি বললেই হবে নাকি? মিম, রাগাবানা বলে দিলাম। তুমি আমাকে রাগাবে না বলে দিলাম। আচ্ছা, রাজপুত্রও চাই, রাজকন্যাও চাই। আল্লাহ আমাদের যা দেয় তাতেই খুশি, কি বলো? এখন ঘুমাও, বেশি রাত জাগা ভালো না। মিম আমাকে জোরে ধরেই ঘুমের দেশে ডুব দিল। মিমের পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। মিম ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখছে আর বলছে, ইস, পেটটা বড় হয়ে যাচ্ছে।
আর আমিও মোটা হয়ে যাচ্ছি। আমি বিছানা থেকে জবাব দিলাম, তুমি মোটা হলে চিকন দিকে একটা বিয়ে করে নিয়ে আসবো। মিম কোনো জবাব দিল না। আমি মিমের দিকে তাকালাম, দেখলাম মিমের চোখ দিয়ে পানি পড়ছে। আমি মিমের কাছে আসলাম। কি হলো, তুমি কাঁদছো কেন? মিম এবার শব্দ করে কেঁদে দিল। আরে কাঁদছো কেন, কি হয়েছে? তুমি এটা কি বললে? চিকন মেয়ে দেখে বিয়ে করবে? এই জন্য কাঁদছো তুমি? আরে পাগলি বউ আমার, আমি তো মজা করে বলেছি। তুমি জানো না তোমার ইমরান তোমাকে কত ভালোবাসে? তুমি মোটা কেন, কালো হয়ে গেলেও ইমরান তোমাকে খুব ভালোবাসবে। তারপরেও তুমি এইসব কথা বলবে না, আমার কষ্ট হয়। আচ্ছা বলবো না, এখন একটু হাসো। মিম হেসে দিল। হঠাৎ মিম একটা চিৎকার দিয়ে উঠলো। কি হলো, কি হলো? তোমার বেবিটা আমার পেটে কিক মারছে। কই দেখি তো, দেখি। আমি মিমের শাড়ির আঁচল সরিয়ে মিমের পেটে মাথা রাখলাম। এই যে বাবুরা, কোনো দুষ্টুমি করবে না। আর তোমাদের আম্মুকে লাথি মারছো কেন? আম্মু ব্যথা পাচ্ছে তো, এটা কিন্তু ঠিক না। মিম আমার কথা শুনে মিটে মিটে হাসছে। আমি মিমের পেটে একটা ডিপ করে চুমু খেলাম। এই এক মিনিট, কি হয়েছে? তুমি বাবুকে তোমার না বলে তোমাদের বলছো কেন? কারণ আমাদের টুইন বেবি হবে। কি? হুম। বললেই হলো নাকি? হবে, তুমি দেখে নিও। ওকে, দেখবো। আস্তে আস্তে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, মিমেরও কষ্টটা বাড়ছে। মিমের কষ্ট দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি। মিম ঠিকমতো খেতেও পারছে না, ঘুমোতে পারছে না। আর এই জন্য মিম এই সময় আমাকে ইচ্ছে মতো খাটিয়ে নিচ্ছে। মিমের অসময় আবদার, ইচ্ছে করে আমাকে জ্বালানো, অনিষেধ থেকে বিষ করে আমাকে শাস্তি দেয়া। আমি কিছু মানতে বা না করতে চাইলে বেবিদের কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাধ্য করতে। এই তো সেদিন আমি অফিস থেকে লেট করে আসার কারণে মিম তো আমার উপর রেগে ফায়ার। সে আমার সাথে কোনোভাবেই কথা বলছে না। আমি অনেক কষ্ট করছি মিমের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই যে বাবুদের আম্মু, এখনো রাগ করে আছো? মিম চুপ করে আছে। অফিসে অনেক কাজ ছিল, তারপরে তো তাড়াতাড়ি আসলাম, 2 মিনিট লেট হলো। মিম নিশ্চুপ। এই যে বাবুরা, তোমাদের আম্মুকে বলো না আব্বুর সাথে কথা বলতে। মিম এবার মুখ খুলল। বাবুরা, আব্বুকে বলে দাও আম্মু আব্বুকে শাস্তি দিতে চাই, তাহলে কথা বলবে। বাবুরা, আম্মুকে বলো আব্বু সব শাস্তি মাথা পেতে নিতে রাজি। বাবুরা, আব্বুকে বলো 20 বার কান ধরে উঠবোস করতে। কি, মাথা খারাপ? পারবো না। তাহলে কথাও বলবো না। বলছি কি, শাস্তি একটু কমানো যায় না? না, কমানো যায় না। আচ্ছা, আমি কান ধরে উঠবোস করছি। আমি 10 বার করে আর পারছি না। তা দেখে সে এসে দিল। বাবুদের আম্মু কি এখন কথা বলবে? এবারের মতো মাফ করে দিলাম। এবার একটু জড়িয়ে ধরি। কিন্তু আস্তে, ব্যথা পাবো। আমি আস্তে করে মিমকে জড়িয়ে ধরলাম। একদিন মধ্যরাতে মিম আমাকে ঘুম থেকে তুলছে। আই ওঠো। কি হচ্ছে কি? আমার না খেতে ইচ্ছে করছে। এত রাতে তোমার খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমি নিচ থেকে খাবার নিয়ে আসি। না, আমি আইসক্রিম খাবো। কি, মাথা খারাপ? এত রাতে আইসক্রিম কই পাবো? জানি না, আমি আইসক্রিম খাবো, এনে দাও। এত রাতে দোকান বন্ধ থাকবে তো। এখন না, কালকে সকালে এনে দেবো। না, তোমার বাবুরা এখন খেতে চাচ্ছে। পারবো না এখন। দেখছিস, তোদের আব্বু আম্মুকে একটুও ভালোবাসে না। থাকবো না আর এই বাসায় আমি। আরে কাঁদছো কেন? কাঁদবই। আচ্ছা, আমি আইসক্রিম আনতে যাচ্ছি। হুম। কোন কপাল নিয়ে যে বাপ হতে গেলাম, একটু শান্তিতে থাকতে দেবে না। এত রাতে আইসক্রিম পাবো কই? আমি আমার এক পরিচিত দোকানে গেলাম। সেটা কিছুটা দূরে, অনেকটা রাত পর্যন্ত খোলা থাকে। আমি গিয়ে দেখলাম দোকানটা এখনো খোলা। আমি এক বক্স কোন আইসক্রিম নিয়ে চলে আসলাম। আমি রুমে এসে মিমের হাতে একটা কোন আইসক্রিম দিলাম। মিম নিয়ে খেতে লাগলো, আর আমি বসে বসে দেখতে লাগলাম। তুমি খাবে না? না। আচ্ছা, তুমি যে আইসক্রিম খাচ্ছ, বেবিদের ক্ষতি হবে না? আল্লাহ চাইলে হবে না। মিমের মুখের চারপাশে আইসক্রিম লেগে আছে। এই যে শোনো। বলো। আমার মুখে লেগে থাকা আইসক্রিমটুকু তুমি খেয়ে ফেলো। কি, আমি তোমার এটাও খাবো? খাও, খেলে ভালোবাসা বাড়ে। ভালোবাসা কি কম আছে নাকি? আচ্ছা, না খেলে নাই, আমি মুছে ফেলছি। মিম টিস্যু দিয়ে মুখ মুছতে যাবে, তার আগে আমি মিমের কাছে এসে মিমের মুখে লেগে থাকা আইসক্রিমটুকু লিক করে খেয়ে ফেললাম। তারপর মিমের ঠোঁটে ডিপ করে একটা চুমু দিলাম। আইসক্রিমটা অনেক মজা। এখন কি ঘুমাবে নাকি আমাকে আরো জ্বালাবে? কি বললে? আমি তোমাকে জ্বালাই? থাকবো না আর এ বেশায়। কেউ আমাকে ভালোবাসে না। কমন ডায়লগ। কি বললে? বলেছি তুমি কেন আমাকে জ্বালাবে, আমি তোমাকে জ্বালাচ্ছি। এবার ঠিক বলেছ। জ্বালানো তোমাকে পরে দেখাবো,
একবার আমার বেবিদেরকে পৃথিবীতে আসতে দাও। এখন কি করবে? ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না। আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি, তুমি ঘুমাও, ঘুম এসে যাবে। হুম। আজ সকাল থেকে মিমের পেটে পেন শুরু হয়েছে। আমি অফিসে গেছি জরুরি কাজে। মিম আমাকে ফোন দিল। হ্যালো ইমরান। মিম, কি হয়েছে তোমার? আমার কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কি? আমি এক্ষুনি আসছি। আমি 10 মিনিটে চলে আসলাম। এসে দেখলাম মিম বিছানায় শুয়ে ছটফট করছে। মিম। ইমরান, তুমি এসেছো? আমার খুব কষ্ট হচ্ছে। আমি মিমের কষ্ট থেকে কেঁদে দিলাম। আমি মিমকে ধরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলে আসলাম। আমি ডক্টর ডক্টর বলে চিৎকার করছি। ডক্টররা বের হয়ে আসলো। কি হয়েছে? ওর পেন উঠেছে ডক্টর। আমরা দেখছি, আপনি এখানেই দাঁড়ান। মিম শক্ত করে আমার হাত ধরে আছে। আমার ভয় করছে ইমরান, আমার কিছু হবে না তো? তোমার কিছুই হবে না। তোমার কিচ্ছু হলে ইমরান বাঁচবে না। মিমকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটির লাল বাতি জ্বলে উঠলো। আমি বাইরে পায়চারি করছি। টেনশনে আমার হাত পা কাঁপছে। ওটির সবুজ বাতি জ্বলে উঠলো। একজন নার্স এসে আমাকে খবর দিল। কংগ্রেচুলেশন, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। সত্যি? হুম। কিন্তু আমার স্ত্রী কেমন আছে? উনিও ভালো আছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। আমি কি আমার বেবিদের দেখতে পারি? কিছুক্ষণ পরে যান। আমরা অন্য রুমে আপনার বেবি ও স্ত্রীকে সাবমিট করছি। আমি কেবিনে ঢুকলাম। দেখলাম মিম চোখ বন্ধ করে আছে। পাশের দোলনায় দুটো বাচ্চা। নার্স বাচ্চা দুটোকে আমার কোলে দিল। আমি বাচ্চা দুটোকে কোলে নেওয়া মাত্রই বাচ্চা দুটো হেসে দিল। কি তুলতুলে ফুটফুটের দুটো বাচ্চা। পুরোই মিম আর আমার কার্বন কপি। মিমের জ্ঞান ফিরল। সে পাশে তাকিয়ে আমাকে দেখতে পেল। ইমরান। আমি মিমের কণ্ঠ শুনে পিছনে তাকালাম। মিম, আল্লাহ আমাদের কথা শুনেছে। আমাদেরকে একটা রাজপুত্র ও একটা রাজকন্যা দিয়েছে। আজ আমি অনেক খুশি। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তুমি আজ আমাকে দিয়েছো। আমি মিমের কপালে চুমু দিলাম। আমাদের বেবিরা কোথায়? আমি দোলনা থেকে বেবিদের তুলে নিয়ে কোলে দিলাম। মিম খুশিতে কেঁদে দিল। মিম দুটো বাচ্চাকেই চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ইমরান, ওরা আমাদের বাচ্চা। আমাদের। হাসপাতালের সব বিল মিটিয়ে আমি মিমকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর, আচ্ছা, বেবিদের নাম কি ঠিক করেছো? অবশ্যই আমার বেবি আমি তো ঠিক করব। কি ঠিক করলে? ছেলের নাম ইমতিহান চৌধুরী ইমতি, আর মেয়ের নাম মুনতাহিন চৌধুরী মম। খুব সুন্দর নাম তো। আমি রেখেছি না, দেখতে হবে। দেখতে দেখতে আমাদের শোকের সংসারে কেটে গেল 4টি বছর। 4 বছর পর, ওই একদম আমার জিনিস হাত দিবি না, হাত কেটে ফেলবো। কেন রে? দিলে কি হয়? তুই না আমার ভাই। মিষ্টি কথায় সিরা ভিজে না। তখন যে একলা একলা ডেরি মিল্ক খাইছো, বাইরে দিছো। কি কুত্তা? কি কুত্তা রে? আমার ডেরি মিল্কের দিকে নজর দেয়। ওই আমি কুত্তা? তোরে আমি। ইমতি দৌড়ে এসে মমের ছোট ছোট চুলগুলো টেনে ধরলো। ওই, তোর এত বড় সাহস আমার এত সুন্দর চুলগুলো টানছিস? দেখ এখন আমি কি করি। মোম হাত দিয়ে ইমতির পেটে দিল এক চিমটি। তারপর নিজেও ইমতির চুল ধরে টানাটানি শুরু করলো। যারা এতক্ষণ ঝগড়া করছে তারা আর কেউই না, আমার আর মিমের রাজপুত্র আর রাজকন্যা। ইমতিহান চৌধুরী ইমতি আর মুমতাহিন চৌধুরী মোম। দুটো এত পাজি, এত ঝগড়ুটে, কি যে বলবো। তাদের বয়স দেশ হবে 4। তাদের পাকনা পাকনা কথা শুনলে মনেই হয় না দুটো ঘরের ভিতরে একে অপরের জাত শত্রু, কিন্তু ঘরের বাইরে কি যে মিল, কি মহব্বত, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। 2 ভাই বোনের চিৎকার চেঁচামেচি শুনে মিম রান্নাঘর থেকে দৌড়ে আসে। এসেই দেখলো দুজন দুজনের চুল ধরে টানছে। কি হচ্ছেটা কি? মায়ের ধমক শুনে 2 ভাই বোন একে অপরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। কিছু না আম্মু। আমি দেখি নাই মনে করছিস? 2 ভাই বোন সারাদিন এত ঝগড়া করিস কেন? কই, আমরা তো খেলছিলাম। এটাকে খেলা বলে? পিটিয়ে তোদের চামড়া তুলে নিব। আমাদের মালে আব্বু তোমাকে বকবে। চুপ, ফাজিল মেয়ে। যেমন বাপ তেমন তার বেটি। আমি ভালোই তো না আম্মু? তিনি ভালো ঢং। ওই আমি তো ভালোই, তোর মতো পেতনি নাকি? আমি পেতনি? দেখছো আম্মু তোমার পোলা কি কয়? চুপ, তোরা আবার শুরু করেছিস। তোদের কিন্তু এবার মারবো। আমি সেই কথা বললাম। কে কাকে মারবে শুনি? আম্মু। দুজন এক দৌড়ে আমার কোলে এসে উঠে বসলো। আম্মু বলছে আমাদেরকে মারবে। তোমাদের আম্মুর এত বড় সাহস আমার রাজপুত্র রাজকন্যাকে মারবে? আম্মু, আব্বু এসে গেছে, এখন আর আমাদেরকে মারতে পারবে না। তোমাদের আব্বুকে আমি ভয় পাই নাকি? তাই নাকি? হুম। আচ্ছা আমার আব্বু আর আম্মুরা, তোমরা খেলা করো, আমি ফ্রেশ হয়ে আসি।
ওকে আব্বু, আই লাভ ইউ। লাভ ইউ টু। কি ঢং রে বাবা। আম্মু কি হিংসা হয়? চুপ, ফাজিল মেয়ে। এমতি মম, তোমাদের আম্মুকে যদি কোলে করে নিয়ে যাই তোমরা কিছু মনে করবা? না, তোমার বউকে কোলে করে নিয়ে যাও আর উড়ো জাহাজ করে নিয়ে যাও, সেটা তোমার ব্যাপার। এই একদম না। কে শোনে কার কথা? আমি মিমকে কোলে করে রুমে নিয়ে আসলাম। বুড়ো বয়সেও বেটার লজ্জা শরম কিচ্ছু নাই। আমাকে কি তোমার বুড়ো মনে হয়? এখন ছেলে 10টা বাচ্চার বাপ হতে পারবো। ছি, অসভ্য একটা। আমি আর মিম দুজনেই বাচ্চাদের রুমে গেলাম। কি করে আমার আব্বু আম্মুরা? খেলছি আব্বু। ভালো, এখন আব্বুকে একটা পাপ্পি দাও তো। শুধু আব্বুকে পাপ্পি দিবে, আম্মুকে দিবে না। এমতি মম, তোমাদের আম্মু একটু বেশি হিংসুট হয়ে গেছে। কি? আমি হিংসুটে? তা নয় তো কি, একটা পাপ্পির জন্য হিংসা করে? হিংসা করবো না তো কি করব? আমার ছেলে মেয়ে শুধু তোমাকে পাপি দিবে কেন, আমাকেও দিতে হবে। ওরা আব্বুর রাজপুত্র আর রাজকন্যা, আব্বুকে পাপ্পি দেবে? ঢং লাগবে না পাপ্পি দেওয়া, কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না আর এই বাসায়। কি রে, হাসছিস কেন? আম্মু, তোমার মুখে 50 বার কেউ আমাকে ভালোবাসে না, থাকবো না এই বাসায়, এই কথা শুনেছি, তাই হাসছি। কি এত বড় কথা? এবার চলেই যাব। মিম রেগে গেল। আব্বু যাও, তোমার সংসার বাঁচাও। যাচ্ছি। আমি রুমে এসে দেখি মিম রেগে বোম। আমি গিয়ে মিমকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কে? তোমার জামাই। ছাড়ো ছাড়ো, কেউ আমাকে ভালোবাসে না। তাই নাকি? চলো তোমাকে আরো একবার ইমরানের ভালোবাসা দেখাই। এই না না। কে শুনে কথা? আমি মিমের ঘাড়ে একটা চুমু দিলাম আর মিম কেঁপে উঠে শান্ত হয়ে গেল। আমি মিমকে কোলে নিয়ে বিছানায় ফেলে দিয়ে মিমের উপর উঠে মিমের গলায় নাক ডোবালাম। মিমের ঠোঁটে মুখে পাগলের মতো কিস করতে লাগলাম। মিম আমার চুল শক্ত করে ধরে আছে। আর তারপর আমরা দুজনেই দুজনের ভালোবাসায় সাঁতার কাটছি। আর এর সাথেই আমাদের রোমান্টিক ভালোবাসার গল্পটি শেষ হলো। তো কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।